আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রথম লাইভটাতে শেয়ার করার অপশন ছিল না, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি থাকার কারণে আমরা আবার আপনাদের কাছে আসলাম দ্বিতীয় লাইভটাকে নিয়ে, যাতে করে আমরা সর্বোচ্চ মানুষ এখন আমাদের ক্লাসটাতে আবার জয়েন হতে পারি। সবার কাছে অনুরোধ থাকছে, এখন যেহেতু কোনো সমস্যা নেই, ক্লাসটাকে শেয়ার করে দিতে চেষ্টা করি। আর আমরা চেষ্টা করব যারাই ক্লাসটা করব সবাইকে বোঝানো। তাহলে আমরা একটু অপেক্ষা করছি, আপনারা তাড়াতাড়ি করে যারা শেয়ার করতে পারছিলেন না তারা দয়া করে এটাকে আর একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। এখন আসলে শেয়ার করা যাবে, তো টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমরা আসলে দুঃখিত। আমাদের দ্বিতীয় লাইভ নিয়ে আমরা আবার এসে গেছি। আশা করি ক্লাসের এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো এবং ভালো করে আমাদের এই ক্লাসটাকে বুঝতে পারবো, এবং কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে বলবো। ওকে, ভাইয়া একটু শেয়ার করে নেই, আপনারা একটু শেয়ার করতে থাকেন। সবাই একটু আমরা শেয়ার করে দিতে থাকি ভাইয়ারা, যারাই উপস্থিত হয়েছে। রাইমা বেগম, রিতা, সাইমা রাশিদ, আতকিয়া মাইমুনা, ফাহাদ হাসান, আনিকা সাবাস, তাসমিয়া, সাদিয়া মুশফিকা, আদিবা, প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আজহারুল হককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লাইভটাকে একটু শেয়ার করে দিতে থাকি। আমরা যেখান থেকে শেষ করেছিলাম প্রথম লাইভে সেখান থেকে আবার শুরু করব। দুঃখিত, আসলে আমরা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি হওয়ার কারণে আসলে আমার লাইভটা গিয়ে অফ করতে হয়েছিল মাঝখানে। তো আশা করি আপনারা যখন আবার চলে আসবেন আমরা ক্লাসটাকে শুরু করতে পারবো। শেয়ার করে দিতে থাকি। তাহলে আমরা শেয়ার করে দিলাম। যখন আমাদের কিছু পরিমাণ স্টুডেন্ট চলে আসবে আমরা ক্লাসটা আবার শুরু করব। একটু অপেক্ষা করছি, একটু সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছে। ভাইয়া সবাই একটু মেনশন করতে থাকি ফ্রেন্ডদেরকে, যাতে করে তারা ক্লাসটা আসলে উপভোগ করতে পারে। বেশ কিছু আজকে ম্যাথ করাবো, তার মধ্যে বললামই তো অ্যাডমিশন লেভেলের একটা কোয়েশ্চেন আছে আমাদের টপিকের মধ্যেই পড়ে যায়, সেটাকে সমাধান করাবো। এইচএসসিতে বারবার এরকম টাইপের নৈবিত্তিক আসবে। তাছাড়াও যে ব্যাপারটা আজকে ক্লাসের একটা চৌম্বক অংশ, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে সম্পর্কে আমাদের বইগুলোতে খুব ভালো তথ্য দেওয়া নেই। আমরা চেষ্টা করব রসায়নে আসলে আপেক্ষিক গুরুত্ব রাশিটাকে কিভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা সুন্দর করে ক্র্যাক করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তাই তাড়াতাড়ি করে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকি। যারা ক্লাসের শুরুর অংশটা মিস করেছিলাম শেয়ার করার অপশন না থাকার কারণে, এখন একটু শেয়ার করে দিই যাতে করে সবাই আমরা ক্লাসটা করতে পারি। আমরা একটু শেয়ার করে দিতে থাকি এবং একটু অপেক্ষা করছি আপনাদের আসার। ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমরা শেয়ার করার জন্য। ফাহাদ হাসান ভাই, আজহারুল হক, আনিকা সাবাস, তাসমিয়া, ফারদিনা সিনহা, মেঘাকে ধন্যবাদ ভাইয়া, আতকিয়া মাইমুনাকে ধন্যবাদ। যারা আমরা আগে ছিলাম তাদেরকে একটু মেনশন করতে থাকি আমরা। ওকে, তাহলে আমরা অনেকেই চলে এসেছি ক্লাসটাতে। চলেন আমরা তাহলে ক্লাসটা শুরু করি যেখানে শেষ করেছিলাম। আমরা মূলত গত ক্লাসটাতে দ্রাব্যতা কী সেটা শিখে ফেলেছিলাম। সংক্ষেপে যদি আমার বলতেই হয় যে দ্রাবক আর দ্রবণ সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে, যে এক নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য বা গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব্যটা আমাদের দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই অ্যামাউন্টটাকে আমরা ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলি, যেটা আমরা অলরেডি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে। যারা আমরা এখন কানেক্টেড আছি তাদের জন্য যদি একটু বলার চেষ্টা করি যে দ্রাব্যতাটা আসলে কী ছিল। যে আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 37, যে 37 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, কার জন্য? সোডিয়াম ক্লোরাইডের জন্য। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমাদের যদি বলি 37 গ্রাম পার 100 গ্রাম, এই কথাটার মানে আসলে আমরা কী বুঝি ভাইয়ারা? আমরা দ্রাব্যতা থেকে বুঝেছিলাম যে আমাদের যদি দ্রাবকের পরিমাণটা 100 গ্রাম হয়, সেই 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ 37 গ্রাম দ্রবীভূত হতে পারে। তাই এই 37টাই মূলত আমাদের সোডিয়াম ক্লোরাইডে কী হয়ে যায়? দ্রাব্যতা হয়ে যায়। সেই সংজ্ঞা থেকে আমরা আজকে ক্লাসের শুরুর অংশটাতে একটা সূত্র প্রতিষ্ঠিত করেছি। সূত্রটা হচ্ছে এইটা,
আমরা যারা ক্লাসটা শুরুতে করিনি পরে ওইটা করে নিব, তবে আজকে ক্লাস বাকি অংশটা করার জন্য এই সূত্রটা একটু লিখে নিতে হবে খাতার মধ্যে। তো আমরা কী লিখেছি, দ্রাব্যতা সমান সমান গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, যে আমাদের দ্রব্যর পরিমাণটাকে যদি আমরা কি করি গ্রামে প্রকাশ করি, তার সাথে যদি 100 গুণ করে দিই এবং ভাগ করি কাকে দিয়ে, গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর দিয়ে, তাহলেই মূলত আমরা কি পেয়ে যাব, ওই দ্রব্যের দ্রাব্যতাটা পেয়ে যাব। তো এই সূত্রটাকে আমরা ইংরেজিতে এভাবে লিখেছিলাম যে অ্যাস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ছোটো হাতের m ইন্টু 100 ভাগ হচ্ছে বড় হাতের m মাইনাস m, এবং এটা আমরা ডিটেলসে পড়িয়েছি প্রথম লাইফটিতে যে আমাদের m মাইনাস m মূলত আমাদের গ্রামে প্রকাশিত দ্রাবকের ভরটাকে ইন্ডিকেট করে, আর এখানে থাকা ছোটো হাতের m যেটা ছিল সেটা মূলত গ্রামে প্রকাশিত আমাদের দ্রব্যের ভর। যারা ক্লাসটা করব সবাই দ্রুত গতিতে এই যে সূত্রটা আছে সেই সূত্রটা খাতার মধ্যে তুলে নেই। আমরা সেই সূত্র দিয়ে আজকে দ্বিতীয় এরপরের যে টপিকটা দ্রাব্যতার একক কী সেটা শেখাবো এবং এরপরে গাণিতিক সমস্যা সমাধান করব। তাই ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে লাইভে থাকার কারণে। আমরা একটু কমেন্ট সেকশনটা চেক করি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার কারণে। আমরা এই সূত্রটা একটু লিখে নিব সবাই। সাদিয়া ম্যামকে ধন্যবাদ, আজহারুল হককে ধন্যবাদ, শাহিনুর আক্তারকে ধন্যবাদ, মাকসুদ আলিজা ভাইয়াকে ধন্যবাদ, আর ইনান ভাইয়াকে ধন্যবাদ। আমরা একটু মেনশন করতে থাকি, আমরা ক্লাসটা একেবারে শুরু করে দিচ্ছি। এবং এখান থেকে মূলত যে প্রশ্নটা ছিল আমাদেরকে একজন আপু কোয়েশ্চেন করেছিল যে দ্রাব্যতার এককটা কি, আমরা সেটা একটু শেখানোর চেষ্টা করি। এই দ্রাব্যতার একক নিয়েও আমাদের অনেকের সমস্যা হয়, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন আমরা বোর্ডটা একটু মুছে ফেলছি, আপনারা একটু শেয়ার করতে থাকেন এবং সূত্র যেটা আছে সেটা একটু লিখে নেওয়ার চেষ্টা করেন। সূত্র যেটা থাকছে আমাদের বোর্ডের মধ্যে সেটা একটু লিখে নিন। তাহলে আমাদের দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে দ্রাব্যতার সূত্র কি, মানে তৃতীয় যে টপিকটা দ্রাব্যতার এককটা কি, দ্রাব্যতার একক কি, আমরা দ্রাব্যতার এককটা কি সেটা আসলে জানার চেষ্টা করব। তো দ্রাব্যতার একক কি সেটা জানার জন্য প্রথমে মূলত আমাদের দ্রাব্যতার সূত্রটাকেই লাগছে। তো সূত্রটা আমরা কি লিখেছিলাম আরেকবার লিখতে হচ্ছে, দুঃখিত বারবার লেখার কারণে। তাহলে আমাদের দ্রাব্যতা S সমান সমান আমরা লিখেছিলাম m ইন্টু 100 ভাগ হচ্ছে কত m মাইনাস m, যেখানে আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম যেখানে থাকা ছোটো হাতের m ছিল কি আমাদের দ্রব্যের ভর, বড় হাতের m মাইনাস m ছিল কি দ্রাবকের ভর, ঠিক আছে, দ্রাবকের ভর। এবং আমরা যে সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞা অনুযায়ী এমটাকে গ্রামেই হতে হচ্ছিল এবং বড় হাতের m মাইনাস mটাকে গ্রামেই হতে হচ্ছিল। তাহলে আমরা প্রথম ধাপে চলে যাচ্ছি যে দ্রাব্যতার এককটা কি সেটা শেখানোর প্রথম ধাপে চলে এসেছে। যে আমরা সঙ্গে শিখেছি যে দ্রব্যের ভরটা কি নিতে হয়েছে, গ্রামেই নিতে হয়েছে, এবং দ্রাবকের ভরটাকে আমরা কিসে নিয়েছি, গ্রামেই নিয়েছি। তাহলে আমরা যারা জানি যে একক আসলে নির্ণয় করার জন্য আমরা ফিজিক্সেও দেখেছি আর রসায়নে দেখেছি কিনা আমি জানি না, আসলে আমরা এখন দেখব যে রাশি থেকে বা সমীকরণটা থেকে মূলত আমরা কী করতে পারি, একক নির্ণয় করতে পারি। ডান পাশে এই রাশিগুলোর একক বসালে বাম পাশে থাকা এই রাশিটাতে কিন্তু আমরা এককটা পেয়ে যাই। তাহলে এখানে থাকা দ্রব্যের ভরের এককটাকে বসিয়েছি এবং দ্রাবকের ভরের এককটাকে যদি বসাই তাহলে আমরা কিন্তু দ্রাব্যতার এককটা কী হবে সেটা পেয়ে যাব। তাহলে কি হয় একটু খেয়াল করেন তো, এখান থেকে 100 তো লেখা দরকার নাই, 100-র কোনো একক নাই। তাহলে এখান থেকে হচ্ছে কি এমের এককটা গ্রাম রেখেছি, আর দ্রাবকের এককটাও যদি গ্রামেই রাখি তাহলে কি দাঁড়ায় যে দ্রাব্যতা সমান সমান আমরা এই ডান পাশের দুইটা রাশির একক থেকে যেটা দেখি সেটা হচ্ছে এই গ্রাম আর গ্রাম আমরা চাইলেই কি করে দিতে পারি, কেটে দিতে পারি। এই গ্রাম আর গ্রাম আমরা কিন্তু চাইলেই কি করে দিতে পারছি, কেটে দিতে পারছি, কারণ দুইটাই তো সেম, এবং সাথে থাকা 100 আসলে কোনো ম্যাটার করে না। তাহলে প্রথম যে ব্যাপারটাতে আমরা আসি যে আমরা দ্রাব্যতার যে সংজ্ঞাটা শিখেছি যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই যে সূত্রটা তৈরি করলাম, যদি দ্রব্যের ভরটাকে গ্রামেই রাখি আর দ্রাবকের ভরটাকে গ্রামেই রাখি তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে, যদি আমরা লিখতে চাই ব্যাপারটাকে তাহলে দাঁড়ায় দ্রাব্যতার আসলে কোনো একক নেই, দ্রাব্যতার আসলে একক নেই। একটু ভালো মতো আমরা বোঝার চেষ্টা করব যে কোন পয়েন্টে আমরা এই কথাটা বলেছি, যে আমাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা দ্রব্যের ভরটা গ্রাম এককে প্রকাশ করি,
দ্রাবকের ভরটাও যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে এটা আনুপাতিক একটা রাশি হয়ে যায়, আর আনুপাতিক রাশি হওয়ার কারণে দ্রাব্যতার আসলে কোনো একক থাকে না, কারণ দুইটা এককই তো কাটাকাটি হয়ে যায়। কিন্তু তার মানে কি সত্যিকার অর্থেই আমার দ্রাব্যতার কোনো একক থাকবে না? এখানে আসলে মূলত প্রশ্নটা থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে পারি যে আসলে এরকম কিছু না, দ্রাব্যতার আসলে একক থাকে। যদি আমাদের এই সূত্রটা অনুযায়ী দ্রব্যের ভর গ্রাম, দ্রাবকের ভর গ্রামে লিখলে আপাত দৃষ্টিতে মনে হবে একক নেই, কিন্তু যদি আমরা এই কাজটা করি, কোন কাজটা একটু চিন্তা করি, এই যে এখানে আমাদের এম যেটা ছিল, দ্রব্যের ভরটা যেটা ছিল, সেই দ্রব্যের ভরটাকে যদি আমরা গ্রাম এককেই প্রকাশ করি, কোনো সমস্যা নেই, দ্রব্যের ভরটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করি, কিন্তু দ্রাবকের যে ভরটা ছিল বা দ্রাবকের যে পরিমাণটা ছিল সেই পরিমাণটাকে আমরা আর গ্রাম এককে প্রকাশ করব না, সেই পরিমাণটাকে যদি আমরা কি করি ml এককে প্রকাশ করি, করা যাবে না। স্বাভাবিকভাবেই তো দ্রাবকের কি থাকবে, অবশ্যই আয়তন থাকবে। তাহলে দ্রব্যের ভরটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করেছি, আর দ্রাবকের যে পরিমাণটা সেটা ml এককে প্রকাশ করেছি। ml মানে মিলিলিটার, যেটা মূলত আয়তনের একক। তাহলে কি দাঁড়ায় যে এখানে m এর একক গ্রাম বসালে এবং m - m এর একক যদি বা পরিমাণটা যদি আমরা ml এককে প্রকাশ করি, তাহলে কিন্তু দ্রাব্যতার একক ভিন্ন রকম হয়ে যায়। যেখানে আমরা প্রথম কেসে বলেছি যে যদি গ্রাম গ্রাম বসাই তাহলে দেখা যায় দ্রাব্যতা একটা আনুপাতিক রাশি হয়ে যায়, কিন্তু যদি গ্রাম আর ml বসাই, যে দ্রব্যের ভরটা গ্রামে এবং আমাদের দ্রাবকের ভরটা কিসে বসালাম আমরা ml এ, তাহলে এককটা আসলে দাঁড়ায় কিন্তু গ্রাম পার ml, গ্রাম পার ml। তাহলে দ্রাব্যতার এককটা যেমন নাও হতে পারে, আবার কিন্তু গ্রাম পার mlও হতে পারে। তো এইটা তো ছিল একটা ব্যাপার। আমরা চাইলে আরও একক তৈরি করতে পারি। আরও একক কী আসলে, যদি আমরা একটু খেয়াল করি, দ্রাব্যতার একক এই যে দ্রব্যটা যেটা নিয়েছিলাম, এই দ্রব্যের পরিমাণটাকে তো আমরা অন্য এককেও প্রকাশ করতে পারি। এখানে যেমন গ্রামে প্রকাশ করেছি, আমরা কি চাইলে দ্রব্যের পরিমাণটাকে মোল এককে প্রকাশ করতে পারি না? আমরা কি দ্রব্যের এককটাকে মোল এককে প্রকাশ করতে পারি না? আমরা কিন্তু অবশ্যই পারি। আমাদের সবার জানা থাকার কথা যে রাসায়নিক পদার্থ পরিমাপের একক কিন্তু মোল হয়, যে মোল দ্বারাও কিন্তু আমরা রাসায়নিক পদার্থটাকে পরিমাপ করতে পারি। তাহলে যদি আমরা দ্রব্যের ভরটাকে কি করি, মোল এককে প্রকাশ করি, যারা আমরা নতুন জয়েন হচ্ছি, আমরা এই যে সূত্রটা, এটা ছিল দ্রাব্যতার সূত্র, সেই সূত্র থেকে মূলত দ্রাব্যতার এককটা কি হবে সেটা বের করার চেষ্টা করছি। আমার বিশ্বাস আপনারা এরকম করেই যে রাশির ডান পাশে রাশিগুলোর বা একটা সমীকরণের ডান পাশে রাশিগুলোর এককগুলো বসিয়ে যে বাম পাশে রাশির এককটা নির্ণয় করা যায়, এই সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা। তাহলে এখানে থাকা m আর m - m, যেখানে ছোট m ছিল দ্রব্যের ভর, বড় হাতের m - ছোট হাতের m ছিল দ্রাবকের ভর, তাদের পরিমাণটা যখন আমরা ভিন্ন ভিন্ন এককে বসাচ্ছি, দ্রাব্যতার এককটাও ভিন্ন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। যেমন প্রথম কেসে আমরা দ্রব্যের ভর গ্রাম, দ্রাবকের ভর গ্রাম দেওয়ার কারণে আসলে একক ছিল না। দ্বিতীয় কেসে দ্রব্যের ভর গ্রামে দিলাম, দ্রাবকের ভর ml দেওয়ার কারণে দ্রাব্যতার একক হয়ে যায় হচ্ছে গ্রাম পার ml। তৃতীয় কেসে যেটা হচ্ছে, আমরা দ্রব্যের ভরটাকে মোল এককে প্রকাশ করেছি, এবং সবার আইডিয়া থাকার কথা যে মোল আসলে কি। যারা জানি আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারি যে আসলে মোল বলতে আমরা কি বুঝি। আমরা যারা জানি যে মোল যে একটা একক, সেই মোল বলতে আসলে আমরা কি বুঝি, কতটুকু পরিমাণ বুঝি, সেই পরিমাণটা আমরা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করতে পারি। তাহলে দ্বিতীয় যে কেসটা থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাবকের যে পরিমাণটা, সেটাকে যদি আমরা ml এককে না নিয়ে লিটার এককে নেই, খুব কি ভুল করবো আমরা? আসলে কিন্তু না, কারণ আমরা দ্রাবকের পরিমাণটাকে কিন্তু লিটার এককেও নিতে পারি, কারণ এটা আয়তন হিসেবে নেওয়া যাচ্ছে। তাহলে আমরা গ্রাম গ্রাম নিতে পারি, গ্রাম ml নিতে পারি, ইভেন আমাদের যে দ্রব্য ছিল সেই দ্রব্যের পরিমাণটাকে মোল এককেও নিতে পারি, আর দ্রাবকের পরিমাণটাকে আমরা লিটার এককেও নিতে পারি। তাহলে ওভারঅল যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের মোল পার লিটার, সেটা হচ্ছে আমাদের কি, যে মোল পার লিটার। তার মানে আমি শুধুমাত্র এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি যে দ্রাব্যতার একক কি, এই ব্যাপারটা আসলে আমরা একটা কথা বলে শেষ করতে পারি না। এটার জন্য আগে জানতে হয় যে আমরা দ্রব্য এবং দ্রাবকের পরিমাণটা কোন এককে গণনা করছি বা কাউন্ট করছি, ওই এককের উপর ডিপেন্ড করে দ্রাব্যতার একক অসংখ্য হতে পারে। ইভেন আপনারা আমাকে চাইলে কমেন্ট সেকশনে এটাও জানাতে পারেন যে আসলে দ্রাব্যতার আর কি কি একক হতে পারে, বা আপনারা আসলে কোন এককটা বেশি পছন্দ করেছেন। তাহলে এখান থেকে আমরা মূলত যেটা জানানোর চেষ্টা করেছি, কিছু ক্ষেত্রে দ্রাব্যতার একক নাও থাকতে পারে গ্রাম গ্রাম নিয়ে নিলে, আর কিন্তু আসলে দ্রাব্যতার আরও অনেক একক থাকে, যেমন গ্রাম পার ml, মোল পার লিটার, এরকম হয়।
তো আমরা যেহেতু দ্রাব্যতা শুধুমাত্র গ্রাম মানে দ্রব্যের পরিমাণ গ্রাম এবং দ্রাবকের পরিমাণও যদি গ্রাম হয় তাহলে সংখ্যাটা কেমন হয় সেটা শিখিয়েছিলাম। আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি যে যদি আমাদের দ্রাব্যতার কাউন্ট করার সময় দ্রব্যের পরিমাণটা মোলে থাকে আর দ্রাবকের পরিমাণটা লিটারে থাকে তাহলে আমাদের দ্রাব্যতার সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা সংখ্যা শিখে যাব। তাহলে সবাই আমরা একটু লিখে নিতে থাকি আর আমরা একটু চেক করি আপনারা কারা কারা আমার সাথে কানেক্টেড আছেন। তাইবা তান্নিকে ধন্যবাদ ভাইয়া, রাইমা বেগম রিতাকে ধন্যবাদ, সাদিয়া মিম ভাইয়াকে ধন্যবাদ। হ্যাঁ, বৃষ্টির জন্য একটা নেট প্রবলেম হচ্ছে আমাদের। আতকে মাহমুদ ভাইকে ধন্যবাদ, কৃষ্ণার্থী তিনাকে ধন্যবাদ, তহিদা তিনিকে ধন্যবাদ, তানিয়া তাসনিম তনাকে ধন্যবাদ ভাইয়া। আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতেই পারি, আমাদের দ্রাব্যতা নিয়ে পড়াশোনা হচ্ছে এবং ভবিষ্যতে এই টপিকটা যারা ফার্স্ট ইয়ার এসে তাদের কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ দেখা যাবে তখন আপনাদের মনে অসংখ্য প্রশ্ন জাগবে কিন্তু উত্তর দেওয়ার মানুষ খুঁজে পাবেন না। তো ভাইয়ারা সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু বেশ কিছু প্রশ্ন নিয়ে যেগুলো আমাদের প্রশ্ন হয় পরবর্তীতে সেগুলো ক্র্যাক করার চেষ্টা করেছি। তাই সবাই যদি আমরা ক্লাসটা করতে থাকি, তার মানে প্রশ্নে দ্রব্য বা দ্রাবকের মান যে এককেই দেওয়া থাকুক না কেন আমাদের ওইটা পরিবর্তন করে নিতে হবে না। হ্যাঁ, আসলে ওইভাবে দরকার নেই, আর ম্যাথের ব্যাপারগুলো আসলে থাকবেই। আচ্ছা, টু ইজি, আমরা আসলে আজকে ম্যাথ করবো এখানে, যদি একটু অপেক্ষা করি ভাইয়া তাহলে আমরা আসলে বুঝতে পারবো ম্যাথগুলো করার। ওকে, তালহা মুনতাসি নাফি ভাইকে ধন্যবাদ, অনেকগুলো একক আমাদেরকে লিখেছে। হ্যাঁ, এককটা আসলে সেই ব্যাপারটার উপরই ডিপেন্ড করবে। ফাহাদ হাসান ভাইকে ধন্যবাদ ক্লিয়ার হওয়ার জন্য, আনিকা সাবাত হাসমিয়া ভাইকে ধন্যবাদ। আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকি, ফারদিনা সিনহা মেগাকে ধন্যবাদ, অথয় ইসলাম শিশির ভাইকে ধন্যবাদ। ওকে, তাহলে আমরা দ্রাব্যতার যে দ্বিতীয় সংজ্ঞাটা সেটা একটু শিখে ফেলতে পারি। তাহলে একক সম্পর্কে মনে হয় আমাদের আর তাহলে কোনো সমস্যা থাকার কথা না। দ্রাব্যতার একক আসলে ভিন্ন ভিন্ন হতেই পারে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, আমাদের যে দ্রব্য এবং দ্রাবকের পরিমাণটা আমরা কোন এককে কাউন্ট করছি সেইটার উপর। তাহলে এখান থেকে আমরা দ্রাব্যতার আরেকটা সংজ্ঞা শেখানোর চেষ্টা করছি যে দ্রাব্যতা তাহলে কি দাঁড়ায়, যে মোল পার লিটার দিয়ে যদি চিন্তা করি তাহলে তখন বলতে হবে কি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম, এখন তার 100 গ্রাম হবে না, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণে আমাদের যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে, আমরা এই সংখ্যাটা একটু লিখে নেই, পরীক্ষার খাতায় আমরা দুইটা সংখ্যাই লিখতে পারবো, যেটা গতদিন শিখিয়েছি এবং যেটা আজকে শিখছি, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত এখানে দ্রবণ না, এটা একটু চেঞ্জ হবে ভাইয়া, দুঃখিত। যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই পরিমাণ দ্রব্যকে বা দ্রব্যের ওই মোল সংখ্যাকে আমরা কি বলতে পারি, ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা শিখিয়ে দিলাম আজকে, যেটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে কি হতে পারে, যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই পরিমাণ দ্রব্যকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। বিশেষ কেসে আমরা বিভিন্ন বইয়ে এই দ্রাব্যতাটাকে মূলত আমাদের মোলার দ্রাব্যতা নামেও উল্লেখ করে থাকে। কি বলা হয়, মোলার দ্রাব্যতা নামে উল্লেখ করে থাকে, যে মোলার দ্রাব্যতা বা দ্রাব্যতা দুইটাই বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে সংজ্ঞাটা এটা হবে, এবং এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যতাকেও অ্যাজ দ্বারা প্রকাশ করব, এবং এককটা দাঁড়াবে কি, মোল পার লিটার। এককটা হয়ে যাবে কি আমাদের মোল পার লিটার। তাহলে আশা করি আমরা দ্রাব্যতার একক কি হতে পারে সেই সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি, এবং এককের উপর ডিপেন্ড করে আমরা সংজ্ঞাগুলোকে চেঞ্জ করে দিতে পারি, এবং আমরা তো ম্যাথ করিয়ে দিব, কোনো সমস্যা নেই। তা আশা করি আমরা এতদূর সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা তাহলে গাণিতিক সমস্যাতে চলে যেতে পারি। সবাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এই তো ধন্যবাদ। সারজামিন ভাইকে প্রশ্ন করেছে যে স্যার সলিবিলিটি ইউনিট কি এম এবং এম এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটাই বলেছি আমরা একটু আগে। যদি আমরা পরবর্তীতে আবার লাইভ ভিডিওটা দেখি, সেখানে আমরা এম এবং এম মাইনাস এম যে দ্রব্য এবং দ্রাবক যে থাকে
তাদের পরিমাণটা আমরা কোন এককে প্রকাশ করছি সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাদের এককটা কিসের কোন এককে প্রকাশ করছি সেটার উপর ডিপেন্ড করে। তাহলে ওই হিসেবে আমরা যেটা দেখিয়েছি, ধন্যবাদ আপনাকে সারা জামিনকে প্রশ্ন করার জন্য, যে আমরা বলেছিলাম যে যদি আমরা দ্রবকে গ্রামে নেই এবং দ্রাবককে ml-এ নেই তাহলে একক হয়ে যায় গ্রাম পার ml। একইভাবে যদি দ্রবকে মোলে নেই, লিটারকে কী বলে দ্রাবককে যদি লিটার এককে প্রকাশ করি তাহলে আমাদের একক হয়ে যাবে মোল পার লিটার। সব কিছুই কিন্তু দ্রাব্যতারই একক, যেটা আমরা লিখেছি। ইভেন আরেকটা যে ব্যাপারটা থাকে, আমরা গ্রাম গ্রাম দিয়েও একক একটা প্রকাশ করতে পারি। কিভাবে? যে আমরা লিখতে পারি গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম। দ্রাবকের এককটা আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে দ্রবের পরিমাণটাকে গ্রামে নিয়েছি এবং দ্রাবকেরটাকেও কী করেছি, গ্রামে নিয়েছি। তাহলে এককগুলো হয়ে যায় কেমন, গ্রাম পার ml, মোল পার লিটার, গ্রাম পার 100 গ্রাম, এরকম করে চাইলে আমরা মিলিগ্রাম পার লিটার সব একককেই মূলত প্রকাশ করতে পারবো। এই এককগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন একটা সংজ্ঞা আপনাদের কাছে লিখে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, আশা করি এতদূর সবার কমপ্লিট। দ্রাব্যতা কী এবং কেন আজকে ক্লাসের শুরুর অংশ ছিল। দ্বিতীয় অংশে আমরা দ্রাব্যতার সূত্রটা তৈরি করে দেখিয়েছিলাম, যখন অনেকেই ছিলেন না। আমরা সূত্রটা আবার লিখে ম্যাথগুলো করানোর চেষ্টা করব। তৃতীয়ত আমরা আজকে দ্রাব্যতার একক কী, যেটা নিয়ে আসলে অনেক কনফিউশন হয় এবং বিভিন্ন বইয়ে লেখাও আছে যে দ্রাব্যতার আসলে একক নেই, কিন্তু এই কথাটা আসলে সত্য না, যে দ্রাব্যতার আসলে একক ভিন্ন ভিন্ন হতে পারে। আবার একেবারে শেষে যেটা এখন করব আমরা, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করব। আজকের ক্লাসে এখন যে টপিকটা সেটা হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করব। তো এক্ষেত্রে আমরা এগুলো একটু কেটে দিই, এগুলো আমাদের পড়া শেষ। তাহলে গাণিতিক সমস্যাগুলো করব। আশা করি সবাই ক্যালকুলেটর নিয়ে বসবেন এবং অ্যান্সারগুলোকে আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আমরা একটু মেনশন দিতে থাকি। এখন আমরা ম্যাথ করব, দেখি আপনারা কে কত ভালো ম্যাথ করতে পারেন। আমরা একটু প্রশ্নটা লিখে নিব এখান থেকে। প্রথম যে প্রশ্নটা আমাদের আছে, আমরা একটু প্রশ্ন লিখে নিচ্ছি খাতা থেকে দেখে দেখে। প্রশ্নটা একটু লিখতে হবে আমাদের। সবাই একটু শুরু করি। প্রথম প্রশ্ন কি আমাদের, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, যেটা একটু আগে বলে এসেছি। দ্রাব্যতার এককটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, গ্রাম পার 100 গ্রামে। তো এখান থেকে তারাও ম্যাথে এভাবে দিয়ে দিয়েছে। তারপর আমরা যেটা বলতে পারি, এ তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন? তাহলে এই যে আমরা একটা প্রশ্ন দিয়ে দিলাম এবং আমরা অলরেডি সূত্রটা আপনাদেরকে পড়িয়েছিলাম, দ্রাব্যতার সূত্র। আমরা যদি এই সাইডে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, দ্রাব্যতার সূত্রটা ছিল কি, S = m × 100 ভাগ হলো বড় হাতের m - m, যেখানে আমরা বলেছিলাম ছোট হাতের m হচ্ছে দ্রবের ভর। নর্মালি আমরা গ্রাম এককে রাখি, যে সূত্র আমরা শিখেছি সেই সূত্রে বড় হাতের m - m হচ্ছে কি আমাদের কি, দ্রাবকের ভর। এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর, এটাও আমাদের গ্রাম এককে। এই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে এই ম্যাথের আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রশ্নটা কি আসছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা আমাদের 60 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। এটা তার দ্রাব্যতার পরিমাণটা আমাদের কাছে দেয়া আছে। এরপরে যে প্রশ্নটা করলো, এ তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন? তাহলে এখান থেকে এইটাই ব্যাপারটা বুঝতে হবে যে এই যে 15 গ্রাম লবণ আমরা নিচ্ছি, স্বাভাবিকভাবেই কিন্তু এই 15 গ্রাম লবণ বলতে আমাদের দ্রবকে ইন্ডিকেট করা হচ্ছে। কিভাবে বুঝেছি? যে এই 15 গ্রাম লবণ দ্বারা তারা একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করার কথা চিন্তা করছে। আর যখন একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে, একটা রাশি চলে আসে, সেটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতা। তো দ্রাব্যতাও দেওয়া আছে, দ্রব্য যেটা বললো যে 15 গ্রাম লবণ দেওয়া আছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সম্পৃক্ত দ্রবণটা প্রস্তুত করতে গিয়ে পানির পরিমাণটা কতটুকু প্রয়োজন।
তাহলে আমার যদি প্রথম ক্লাসে থিওরি আপনাদের মাথায় থেকে থাকে যে সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দ্রবীভূত করেছিলাম, তার মানে সোডিয়াম ক্লোরাইড সেখানে ছিল দ্রব আর পানিটা ছিল আমাদের দ্রাবক। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, এখানে দ্রাব্যতার অ্যামাউন্টটা দেওয়া আছে, এখানে 15 গ্রাম লবণ যেটা বললো সেটা দ্রবের পরিমাণ দেওয়া আছে, এবং সর্বশেষ যেটা আমাদের কাছে কোয়েশ্চেন করেছে সেটা হচ্ছে এই যে সম্পৃক্ত দ্রবণটা আমরা তৈরি করব সেখানে দ্রাবকের পরিমাণটা অ্যাকচুয়ালি কত বা কতটুকু আমাদের দ্রাবক লাগবে। তাই আশা করি আপনারা ম্যাথটা করে ফেলতে পারবেন। এখানে আমাদের যে সূত্রটা দেয়া আছে আমরা দেখি আপনারা করতে পারছেন কি না। আমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। 25 গ্রাম, অনেকে আমরা অ্যান্সার লিখতেছি 2500 হয় অ্যান্সার, অনেকে অ্যান্সার দিয়ে দিছি 40 হয়। আচ্ছা ওকে, আমরা দেখছি আসলে অ্যান্সারটা কত হয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজটা কি করতে হবে দেখি আমরা, যে আমাদের লবণের দ্রাব্যতা কত ছিল, লবণের পরিমাণটা কত ছিল, মূলত দ্রবের পরিমাণ যদি খেয়াল করি বা প্রথমে যদি দ্রাব্যতাটা লিখি, দ্রাব্যতা অ্যাজ সমান সমান আমরা লিখে ফেলতে পারি 60 গ্রাম পার 100 গ্রাম, তাই না? 60 গ্রাম পার 100 গ্রাম, অথবা চাইলে শুধু 60ও আমরা লিখতে পারি, ওই পার গ্রাম আর 100 গ্রাম একই ব্যাপার। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে এর পরবর্তী যে রাশিটা সেটা হচ্ছে কি, যে এই তাপমাত্রায় আমাদের 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছিল। বলেছিলাম যেটা লবণ থাকবে সেটা মূলত আমাদের দ্রব হবে। তাহলে দ্রব যদি হয় সেটা হচ্ছে আমাদের এর মান হবে, এর মানটা এখানে কত দেওয়া আছে, 15, কত 15 গ্রাম, ঠিক আছে। তাহলে এরপরে যেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে দ্রবণ প্রস্তুতিতে কী পরিমাণ পানির প্রয়োজন। পানিটা কি বলেছিলাম, পানিটা মূলত দ্রাবক। তাহলে দ্রাবকের ভরটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হলো। তাহলে দ্রাবকের ভর কত আমাদের বলেছিলাম সেটাকে আমরা বড় হাতের M-M দ্বারা প্রকাশ করি, তাহলে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা কত হবে আমাদের, সেটাই আমাদের বের করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা যা অনেকে অ্যান্সার দিয়েছি, তাহলে অনেকে আমরা অ্যান্সার দিয়েছি। দ্রুত গতিতে আমরা এখান থেকে যদি মানটা বের করার চেষ্টা করি, আমরা আসলে কি জানি, S = সূত্রটা যেটা জানি সেটা হচ্ছে কি, ছোট হাতের m ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে M-M। তাহলে এই যে আমাদের সূত্রটা ছিল, এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু ম্যাথটা এখন ক্র্যাক করে ফেলতে পারি। খুবই ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে একটা সূত্র, যে সূত্রটা আমরা প্রথমেই তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। সূত্রটা না জানলে একটু কষ্ট হতো। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা ভ্যালুগুলো বসাই দিব, যে দ্রাব্যতা অ্যাসের ভ্যালুটা কত ছিল, দ্রাব্যতা ছিল মূলত আমাদের 60 গ্রাম। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা এখানে ছিল আমাদের নিচে থাকার কারণে আমরা এখান থেকে শুরু করছি, যে অ্যাসের ভ্যালু যদি 60 বসিয়ে দেই বা লিখে, তাহলে এই পাশে কি থাকছে, এই যে ছোট হাতের m যে ভ্যালুটা ছিল, এই m এর মান কত, 15। এখানে দেখি আমরা কোশ্চেন থেকে পেয়েছি যে m এর মানটা কত, 15। তাহলে 15 ইন্টু চলে আসে কত, 100। আর বের করতে বলা হয়েছিল কি, দ্রাবকের ভর বড় হাতের M- ছোট হাতের m, যেখানে বড় হাতের m ছিল কি, যারা ক্লাসটা শুরুর দিকে করিনি, বড় হাতের mটা ছিল মূলত দ্রবণের পরিমাণ। দ্রব থেকে আমরা দ্রবের পরিমাণটা বিয়োগ করলে দ্রাবকের অ্যামাউন্টটা কিন্তু পেয়ে যাই। তাহলে এখানে আমাদের বড় হাতের M- ছোট হাতের m থেকে যাচ্ছে। আমরা যারা ছোট ক্লাসে ম্যাথ করেছি জানি আমরা এই M-Mকে আমরা চাইলে বাম পাশে নিয়ে আসতে পারি আর 60কে ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে বড় হাতের M-Mকে এই পাশে রেখে দিলে যে ঘটনাটা ঘটবে, 15 ইন্টু 100 ভাগ হয়ে যাচ্ছে কত, 16। তাহলে এটার অ্যান্সারটা কত হয়, স্বাভাবিকভাবেই 15 আর 60 কেটে দিলে 4, আর 4 আর 100 কেটে দিলে যেটা হবে সেটা হচ্ছে 25। আমার মনে হয় সবার এই ব্যাপারটা হিসাব করতে পারার কথা, না পারলে ক্যালকুলেটরে আমরা করে দেখব ক্যালকুলেটরের ভ্যালুটা কত আসে। অনেকেই আমরা সঠিক অ্যান্সার দিয়েছি, যারা অ্যান্সার লিখেছি। হ্যাঁ, দ্রাবকের পরিমাণ আসলে কত, 25 গ্রাম। দ্রাবকের পরিমাণটা আসলে তাহলে কত, 25 গ্রাম। দেখি তো কে কে আমরা সঠিক অ্যান্সার দিয়েছি। ওকে, তাইবা তান্নিকে ধন্যবাদ, 25 রাইট অ্যান্সার। সাইয়াদ আল ফেরদাউল ভাইকে ধন্যবাদ, রাইট অ্যান্সার। আনিকা সাবাস তাসমিয়াকে ধন্যবাদ, ফারদিনা সিনহা মেঘাকে ধন্যবাদ। আমরা আরও বেশি টাফ ম্যাথ করতে যাচ্ছি, তবে আমাদের ক্লাসে থাকতে কিন্তু হবে, না থাকলে আমরা সেই ম্যাথগুলো থেকে বঞ্চিত হব। যেটা আমাদের আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হওয়ার কারণে স্টুডেন্ট সংখ্যা একটু কম ছিল, আশা করি আমরা মেনশন করে দিচ্ছি। আর হচ্ছে ম্যাথগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবো। ডলি রায়কে ধন্যবাদ, আতকিয়া মাইমুনা ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ, তালহা মুন্তাসির নাফি ভাইয়াকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, শ্রাবণী সাহাকে ধন্যবাদ। সবাই খুব সুন্দর করে আমরা অ্যান্সার দিয়েছি এবং রাইট অ্যান্সার দিয়েছি। শাহেদ রহমান ভাইয়াকে ধন্যবাদ, নাদিয়াকে ধন্যবাদ।
তাহলে অ্যান্সারটা আমরা মনে হয় সবাই বুঝতে পারলাম যে হ্যাঁ 25 গ্রাম হবে। যে আমাদের তাহলে যদি আমরা 15 গ্রাম লবণ দ্বারা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই যেখানে 60 গ্রাম তার দ্রাব্যতা, তাহলে স্বাভাবিকভাবে সেখানে কতটুকু পানি লাগছে, আমাদের 25 গ্রাম পানি লাগছে। একটা তথ্য আমরা দিতে চাইলে আমরা এই 25 গ্রামকে 25 গ্রাম না বলে 25 ml-ও বলতে পারতাম। 25 গ্রামকে আমরা চাইলে 25 গ্রাম না বলে 25 ml-ও বলতে পারতাম। তাহলে একটা প্রশ্ন থেকে যায় কেন বলতে পারতাম, চিন্তা করতে থাকেন তো কেন বলতে পারতাম। তাহলে সুন্দর করে এটাই আমাদের অ্যান্সার। আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। ওকে, সবাই যারা নতুন জয়েন হয়েছে তারা যদি একটা স্ক্রিনশট নিয়ে নিই, পরে আমরা এটা তুলে নিতে পারবো। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই দ্রুত গতিতে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। যারা আমরা নতুন কানেক্ট হয়েছি তারা একটু যদি অপেক্ষা করি তাহলে আমরা আরও কিছু ম্যাথ দেখতে পারবো, করতে পারবো। তাই একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা আমরা যদি করি তাহলে আমরা ম্যাথগুলোকে করতে পারবো। তাহলে দ্বিতীয় যে ম্যাথটা সেটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। চলেন আমরা ম্যাথটা যদি একটু লেখার চেষ্টা করি। °30 তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের, সবাই ম্যাথটাকে তুলে নেই, সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হলো। সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হলো। তাহলে যে ব্যাপারটা হচ্ছে, এর দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড এর অবশেষ পাওয়া গেল। তাহলে কি হবে? তারা কোয়েশ্চেন করলো আমাদেরকে যে 30°C তাপমাত্রায় আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা যারা এই ম্যাথটা প্রশ্নটা দেখে বুঝতে পারছি যে আসলে কি হবে, তারা একটু আমাকে ম্যাথটা করে অ্যান্সারটা জানার চেষ্টা করুন। আর ওই সময় আমরাও ম্যাথটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সূত্রটা অবশ্যই এই একই সূত্র হবে, যেখানে দ্রাব্যতা সমান কী ছিল আমাদের, ছোটো হাতের m × 100 ভাগ হচ্ছে কত আমাদের, বড় হাতের m - m। যেখানে ছোটো হাতের m ছিল কি বলেছি আমরা, দ্রবণে থাকা দ্রবের ভর গ্রাম এককে, এবং দ্রবণে থাকা দ্রাবকের ভর বড় হাতের m - m। তাহলে এখানে প্রশ্ন আমাদের কি করলো, টেম্পারেচার নির্দিষ্ট করে দিল। প্রথমেই বললো আমাদের কাছে 20 গ্রাম সম্পৃক্ত জলীয় দ্রবণ আছে তার সোডিয়াম ক্লোরাইডে। এই যে যদি খেয়াল করি এখানে আমাদের 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ আছে। তার মানে আমার মনে হয় প্রশ্ন থেকে আমরা প্রথম তথ্যটা পেয়ে যাই যে আমাদের দ্রবণের পরিমাণটা তারা খুব ভালো করে দিয়ে দিয়েছেন। এর পরের লাইনে যেটা বললো যে এই দ্রবণকে যদি আমরা বাষ্পীভূত করে দেই, বাষ্পীভূত করলে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া যায়। পড়ছিলাম আমরা দ্রাব্যতার মধ্যে হঠাৎ করে বাষ্পীভূত হওয়ার মতো টানটা কোত্থেকে আসলো বা কিভাবে আসলো, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এবং শেষে যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে আমাদেরকে, দ্রাব্যতাটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটা ব্যাপার যদি একটু খেয়াল করি, এই যে বাষ্পীভূত করে যে 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেল, এটা আসলে কিসের অ্যামাউন্ট, আমরা একটু ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা করি। যে আমরা যদি চিন্তা করে নিই, আমাদের কাছে পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে এই 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণটা ছিল, সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কী ছিল, দ্রবণ। এখন সবাই মনে হয় আমরা জানি দ্রবণে কি থাকে, দ্রব প্লাস দ্রাবক থাকে। তারা কি করেছে, সেই দ্রবণটাকে বাষ্পীভূত করেছে। আমরা কি জানি সবাই বাষ্পীভূত করা মানে কি? সংক্ষেপেই যদি আমাদের বলতে হয়, মূলত এখানে থাকা এই যে দ্রবণটা, যে সোডিয়াম ক্লোরাইড আর যেহেতু জলীয় দ্রবণ বললো, পানির যে আমাদের দ্রবণটা ছিল, সেই দ্রবণটাকে আমরা কি করব, হিট দিব, তাপ দিব।
এর মধ্যে থাকা যার স্ফুটনাঙ্কটা কম সেই টেম্পারেচারে আমরা যদি কি করি, তাপ দেই, তাহলে কি হয় যে আমরা যদি এই পাত্রটাকে নিচে তাপ দেই, তাহলে তাপ দিলে যে ঘটনাটা ঘটবে, আমরা বলেছি দ্রবণের দুইটা অংশ, একটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। তো দেখা যাবে দ্রব প্লাস দ্রাবকের মধ্যে এখানে থাকা দ্রাবকটা উড়ে চলে যাবে। এই যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ছিল, তারা যে বললো যে বাষ্পীভূত করছে, বাষ্পীভূত করার মানে হচ্ছে যে এদের দুইটার মধ্যে যে কোনো একটার স্ফুটনাঙ্কের কাছাকাছি মানে আমরা কি করলাম, তাপ দিচ্ছি। তাপ দিলে যেই ঘটনাটা ঘটবে, এখানে থাকা দ্রব আর দ্রাবকের মধ্যে একটা উড়ে চলে যাবে। কোনটা উড়ে চলে যাবে? আমরা যদি একটু খেয়াল করাই ব্যাপারটা, যে আমাদের এখানে থাকা দ্রব হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যার স্ফুটনাঙ্ক হচ্ছে, এটা ভাইয়া এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে ম্যাথগুলো যাতে পরবর্তীতে সমস্যা না হয়, 1465 ডিগ্রি সেলসিয়াস। আর দ্রাবক আমরা বলেছি জলীয় দ্রবণ, তাহলে সেটা হচ্ছে পানি, যার স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি আমরা বাষ্পীভূত করি, স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এখানে থাকা দ্রাবকটা উড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এটাই যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই দ্রবণে আমরা তাপ দিলে আমাদের দ্রাবক নাই। যদি দ্রাবক নাই হয়ে যায় তাহলে কি ঘটবে? আমাদের দ্রবণে থাকা যে দ্রব ছিল সোডিয়াম ক্লোরাইড, যার স্ফুটনাঙ্ক অনেক বেশি 1465, সেই দ্রবটা বাকি থেকে যাবে। তাহলে দ্রবটা আমাদের কতটুকু বাকি থেকে গেল? তারা আমাদের প্রশ্নে খুব ভালো করে বলে দিয়েছে যে 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট থাকে। তাহলে এই পাত্রে যখন আমরা দ্রবণকে বাষ্পীভূত করছি, পাত্রে কিন্তু শুধুমাত্র অবশিষ্ট থাকবে দ্রব, আর উড়ে গিয়ে চলে গেল দ্রাবক। তাহলে আমরা যদি পুরোটা প্রশ্ন বোঝানোর চেষ্টা করি এবং এখন যদি মানগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় আপনাদের বুঝে যাওয়ার কথা যে এটা আসলে কিভাবে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা আমরা নির্ণয় করতে পারি। ঠিকভাবে আমাদের দ্রবণের অ্যামাউন্টটা 20 গ্রাম দেওয়া ছিল এবং আমরা এখান থেকে ভালো করে বুঝাতে পারছি। আশা করি যে যখন আমরা বাষ্পীভূত করি দ্রবণটা উড়ে চলে যায়, তাহলে যেটা বাকি থাকে সেটাই দ্রব। তাহলে দ্রবের যে অ্যামাউন্টটা সেটা হয়ে যাচ্ছে 5.295 গ্রাম। তাহলে দ্রবণ পেয়ে গেছি, দ্রব পেয়ে গেছি। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে দ্রাব্যতা কত। দ্রাব্যতা কত সেইটা বের করার জন্য আমাদের ইকুয়েশনটা ছিল কি, দ্রবের ভর আর দ্রাবকের ভর, মানে এম লাগবে দ্রবের ভর আর লাগবে কি দ্রাবকের ভর। কিন্তু এখনও কিন্তু আমরা দ্রাবকের ভরটা পাইনি এখান থেকে। দ্রাবকের ভরটা আসলে কত হবে? তাহলে স্বাভাবিক ব্যাপার না, কি হবে আমাকে বলতে পারবো কত হবে? যে আমরা জানি দ্রবণের অ্যামাউন্টটা আমাদের এখানে ছিল 20 আর দ্রব ছিল 5.295 গ্রাম। তাহলে আমরা বলতে পারি দ্রবণ হচ্ছে কত? আচ্ছা, আমাদের হচ্ছে নেট কানেকশনের সমস্যা মেবি, যার কারণে হচ্ছে ঝিরঝির দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু অপেক্ষা করছি ভিডিও কোয়ালিটি ঠিক হওয়া পর্যন্ত। তার মধ্যে আমরা একটু কমেন্ট সেকশনে যাই। এখানে অনেকে আছি আমরা, ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে থাকার জন্য, এত সমস্যার মধ্যে আমাদের সাথে থাকার জন্য। খাদিজা আক্তার কাকুলি ভাইকে অনেক বেশি ধন্যবাদ, তালহা মুতাসিন আফি ভাইকে অনেক বেশি ধন্যবাদ, তারপর প্রিয়া পলকে ধন্যবাদ, শেয়ার করে দিই। জয়িতা আচার্য ভাইকে অনেক বেশি ধন্যবাদ, তারপর ফাহাদ হাসান ভাইকে ধন্যবাদ। অ্যান্সার হচ্ছে 4.5। আচ্ছা ভাই, আমরা চেক করব। মেহবুবা জান্নাত সুরভি, ওকে স্যার, ধন্যবাদ ভাই আপনাকে। নাদিয়া আক্তারকে ধন্যবাদ। সোমায়া সুলতানা দেখছে আমাদেরকে, শেয়ার করে দিলে ভালো হয় ভাইয়া। তাইবা তানিকে ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করছি আমাদের কোয়ালিটিটা ঠিক হওয়া পর্যন্ত। আমাদের নেট কানেকশনে একটু ঝামেলা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। যদি আমাদের সাথে থাকেন তাহলে খুব বেশি উপকার হয়। সবাইকে ধন্যবাদ অনেক বেশি। ওকে, অনেকে বলছি ক্লিয়ার হয়ে গেছে, আমার চোখে সব কিছু ঝাপসা। আচ্ছা, আমরা দেখি। ওকে, অনেকে বলছি আমরা ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা যেটা বললাম, দেখেন যেখানে আমরা ছিলাম মেনলি, যে বলেছিলাম আমাদের এখানে থাকা দ্রবণের পরিমাণটা কত ছিল। প্রশ্নে বলা ছিল 20 গ্রাম সম্পৃক্ত জলীয় দ্রবণ ছিল। সেই দ্রবণটাকে আমরা বাষ্পীভূত করেছি। বাষ্পীভূত করা মানে হচ্ছে তাপ দেয়া। তাপ দিলে কি হবে? এই দুইটার মধ্যে যার স্ফুটনাঙ্ক কম সে উড়ে চলে যাবে। তাহলে পানির স্ফুটনাঙ্ক নর্মালি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড স্ফুটনাঙ্ক অনেক হাই, 1465 ডিগ্রি সেলসিয়াস। তাই যখন আমরা এখানে তাপ দেওয়ার চেষ্টা করব বা বাষ্পীভূত করব, স্বাভাবিকভাবে দ্রাবকটা আমাদের কিন্তু উড়ে চলে যাবে। যদি উড়ে চলে যায় তাহলে এই দ্রবণের মধ্যে কিন্তু দ্রাবক আর থাকছে না। এটাই আমরা এই পাত্রে দেখানোর চেষ্টা করেছি,
যে এখান থেকে দেখলাম যে দ্রাবকটা যদি উড়ে চলে যায়, তারা আমাকে উল্লেখ করে বলে দিয়েছে যে 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট থাকে। তাহলে এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমাদের পাত্রের মধ্যে অবশিষ্ট থাকবে, বাকি যে দ্রাবক ছিল সেটা উড়ে চলে যাচ্ছে। কিন্তু তারা তো আমাকে প্রশ্ন করেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। এখন ভাইয়া আমরা যারা জানি যে দ্রাব্যতার সূত্রটা কিসের উপর ডিপেন্ড করছে, দ্রবের ভর আর দ্রাবকের ভর। এই যে দ্রাব্যতা সমান সমান দ্রবের ভর, গ্রামে প্রকাশিত ভর ইন্টু 100 ভাগ হয়ে যায় কত আমাদের দ্রাবকের ভর। তাই এই প্রশ্ন থেকে আমাদের দ্রাবকের অ্যামাউন্টটা কত সেটা তো বের করতে হবে। তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, আমাদের দ্রবণ ছিল কতটুকু 20 গ্রাম, আর আমাদের দ্রব্য কতটুকু পেলাম আমরা 5.295 গ্রাম। তাহলে 20 থেকে আমরা 5.295 গ্রাম যদি বিয়োগ করে দেই তাহলে ভ্যালুটা কত আসে, আমাকে একটু জানানো যাবে? ক্যালকুলেশন করে বলেন তো যে দ্রাবক দ্রবণ মাইনাস দ্রব্যতে কত হয়। আমরা এখানে ক্যালকুলেটরে করতে থাকি 20 মাইনাস 5.295, তাহলে অ্যান্সার দাঁড়ায় কত? আশা করি আপনাদেরটাও হয়েছে যে 14.705 হচ্ছে আমাদের কিসের পরিমাণ, দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা বোর্ডের এই অঞ্চলটা একটু মুছে দিব। আশা করি যারা ক্লাসে ছিলাম তারা এটা বুঝতে পেরেছি, যারা নতুন আসছি তারাও কানেক্টেড থাকতে পারি। আমরা আরও কিছু ম্যাথ করাবো, আশা করি আমরা বোঝাতে পারবো যদি একটু ধৈর্য ধরে বসে থাকি। তাহলে এখানে আমরা যদি এই তথ্যগুলোকে একটু মুছে দিয়ে যেই তথ্যগুলো মেইনলি লাগবে আমাদের সেই তথ্যগুলো একটু লেখার চেষ্টা করি। তাহলে কি কি দরকার ছিল আমাদের দ্রাব্যতা নির্ণয় করার জন্য যে মানগুলো দরকার ছিল, যে আমরা বলেছি যে আমরা জানি কি S = m × 100/m-m। আমাদের দেওয়া কি কি আছে লিখি আমরা কিন্তু এখন ম্যাথটা করতে যাচ্ছি। পরীক্ষার খাতায় এখান থেকেই শুরু করব, আমরা পরীক্ষার খাতায় যখন লিখতে যাব। বাকি ভাইয়া ওইটা বোঝানোর জন্য লিখেছি। তাহলে দেওয়া আছে কি আমাদের দ্রবের ভর কতটুকু পেলাম। এখনও দেখা যাচ্ছে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা কি করি বাষ্পীভূত করে দেই, আমাদের দ্রব্য বাকি থাকবে 5.295 গ্রাম। তাহলে 5.295 গ্রাম হচ্ছে আমাদের দ্রবের ভর। দ্বিতীয়ত তাহলে কি লাগছিল, আমাদের দ্রাবক লাগছিল, এবং দ্রাবকের ভরটা আমরা কালেক্ট করেছি যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ছিল, দ্রবণ ছিল। তাহলে দ্রব্য যদি 5.295 গ্রাম হয়, দ্রাবকের অ্যামাউন্ট হবে এতটুকু। তাহলে দ্রাবকের ভর দেখি তো সবাই আমার আগে উত্তর কে দিতে পারি। দ্রুত গতিতে ম্যাথটা করে দিই তো যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি চাচ্ছি আপনারা এই ম্যাথটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকুন, যাতে করে আমরা দেখতে পারি যে কে আমরা ম্যাথটা বুঝতে পারছি। দেখি কে সবচেয়ে দ্রুত আমাদেরকে উত্তর দিতে পারে। তাহলে দ্রাবকের ভর কত, 14.705 গ্রাম। এই দুইটা ভর আমরা পেয়ে যাই। আমরা শেষ যেটা জানি সেটা হচ্ছে দ্রাব্যতা কত যেন ছিল, যে আমরা বলি S = কি হবে, এটা আমাদের m ছিল আর এটা আমাদের কি ছিল বড় হাতের m-m। তাহলে S = এই যে আমরা m × 100 বাই হচ্ছে বড় হাতের m-m লিখেছিলাম। চাইলেই কিন্তু ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি যে m এর অ্যামাউন্টটা কত 5.295। ওকে, অপেক্ষা করব তার জন্যে। ভাই অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তাহলে এর ভ্যালুটা যেটা হচ্ছে আমরা দেখলাম দ্রবের ভর আসলে 5.295 ইন্টু কত 100, আর দ্রাবকের ভর কত, ঠিক আছে আমাদের কোয়ালিটি। ওকে, তাহলে এখান থেকে আমাদের দ্রাবকের ভরটা কত 14.705। আমরা ম্যাথটা আরেকবার ছোট্ট করে বুঝাই দিব, সমস্যা নেই। এখান থেকে আমাকে বলেন যে এটার মানটা আপনারা কত পেয়েছেন, এটার মানটা আপনারা কত পেলেন। আমি একটু দেখতে চাই ভ্যালুটা কত আসছে। আচ্ছা ভাই একটু অপেক্ষা করি আমরা, যেটা দাদা দেখতে পাচ্ছি না, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নেট কানেকশনের ঝামেলা হচ্ছে আসলে। 36 অ্যান্সার, অ্যাকুরেট কি 36 আসে, মানে হুবহু কি 36 আসে? MS মামুনুর রশিদ ভাইয়াকে ধন্যবাদ, ওনার অ্যান্সারটা অ্যাকুরেট হয়েছে। মেহবুবা জান্নাত সুরভি ভাইকে ধন্যবাদ, ও ঘোলা আসতেছে ভাই, ঠিক হয়ে যাবে। অ্যান্সার ইজ 36। অনেকে অ্যান্সার দিয়েছি আমরা, ধন্যবাদ সবাইকে। এখানে এমনি সাগর ভাইকে ধন্যবাদ, ডলিরা ভাইকে ধন্যবাদ, তাই ভাই তানি ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা তাহলে এখন কি ক্লিয়ার আছে, আমাদের স্ক্রিন ক্লিয়ার আছে কি, দেখা যাচ্ছে কি? তো ভ্যালুটা আপনারা যেটা বলেছেন, যারা আমরা 36.008 বলেছি, 36.008 বলেছি, মেইনলি তো এখানে আর গ্রাম থাকবে না, অ্যাসের ভ্যালুটা কিন্তু এইটাই আমাদের
তাহলে আমরা বোধহয় পুরোটা ম্যাথ কীভাবে করতে হবে, কোন কোন পয়েন্টগুলোর দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সেটা আমরা পুরোটা বোঝাতে পেরেছি। দ্রবণ দেখতে হবে, দ্রব্য দেখতে হবে, আর দ্রাবক দেখতে হবে। এই তিনটার পরিমাণ যদি আমরা কোনোভাবে নির্ণয় করে ফেলতে পারি তাহলেই আর এই ম্যাথগুলো করতে কোনো সমস্যা হবে না। এখান থেকে দ্রবণ দেখেছিলাম 20 গ্রাম ছিল বলেছি আমরা। দ্রব্য কতটুকু, যে ওই 20 গ্রাম দ্রবণকে যদি বাষ্পীভূত করে দিই দ্রব্য পেয়ে যায় 5.295 গ্রাম, তাহলে দ্রাবক কতটুকু, দ্রবণ থেকে দ্রব্য বিয়োগ করে দিলেই যা পাই 14.705 গ্রাম। তাহলে আমরা কি পেলাম, দ্রব্য পেয়ে গেছি, দ্রাবক পেয়ে গেছি। সুন্দর করে যে একটা সূত্র শিখেছি, আশা করি আজকে ক্লাস শেষ পর্যন্ত আপনাদের এই সূত্র মুখস্থ হয়ে যাবে, যে দ্রব্যের ভর ইন্টু বাই 100 বাই হচ্ছে কি আমাদের দ্রাবকের ভর। তাহলে বসে আমরা দেখলাম যে হ্যাঁ, এই কেসটাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা অ্যাকুরেট যে ভ্যালুটা সেটা হচ্ছে 36.008। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমরা অ্যান্সার দিয়েছি। ওকে, তাহলে আমরা অনেকেই চলে আসছি। আচ্ছা, সমস্যা নেই, হয়ে যাবে ভাইয়া। মামুন হোসেন মোস্তফা ভাইয়াকে ধন্যবাদ, শারিফ এমডি সোহেল ইকবাল ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ একেবারে অ্যাকুরেট ভ্যালু আমাদেরকে বলার জন্য। সাদমান সাকিব শাহাদ ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ, সারাজাবিন ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। সারাজাবিন ভাইয়ের সাথে আমাদের অ্যান্সারটা মিলেছে। তহিদা ইসলাম তিনিকে ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। এই তো আমরা আবার ফিরে আসছি সবাই, যারাই আমরা অ্যান্সার দিয়েছি ভাইয়া আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমরা। তাহলে আমরা এই ম্যাথটা এখন মুছে দিব। যাদের আমরা নতুন কানেক্ট হচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, পরবর্তী ম্যাথটা আমরা সুন্দর করে বা লেখা শুরু করবো এবং বোঝানো শুরু করব। এবং এখন আমরা হচ্ছে মূলত অ্যাডমিশন লেভেলে একটা প্রশ্ন এসেছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাই আমরা সবাই একটু মেনশন দিতে থাকি সবাইকে। আতকিয়া মাইমুনা ভাইয়াকে ধন্যবাদ, মাকসুদ আলিজা ভাইয়াকে ধন্যবাদ। তাহলে চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এখনও কিন্তু আমাদের ওকে, তাহলে আমরা লেটস স্টার্ট। যে নতুন কোয়েশ্চেনে আমরা চলে যাই, যেটা বললাম এখন একটা কুইজ হবে, সবাই ক্যালকুলেটর নিয়ে বসি যাতে করে খুব দ্রুত গতিতে আমরা অ্যান্সারটা বলে দিতে পারি। তাড়াতাড়ি দেখবো যে কে আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা সলভ করতে পারছি। যারা এইচএসসি ফার্স্ট ইয়ার আছি দেখি তারা পারে কি না অ্যাডমিশনের কোয়েশ্চেন। আমরা আগে কোয়েশ্চেনটা তুলে দেই, তারপর দেখব। সবাই একটু রেডি থাকবো, দেখবো আমরা যে বুঝাতে পারলাম কি না, ভাইয়া বুঝাতে পারলাম কি না, ওই অনুযায়ী আপনারা উত্তর দিতে পারছেন কি না। তবে কোয়েশ্চেনটা কিন্তু সহজ, তাই সহজ হওয়ার জন্য আবার আমাদেরকে ব্লেম না করি, কারণ কোয়েশ্চেন তো অ্যাডমিশন লেভেলে এটাই আসছিল এবং আমাদের যে থিওরি পড়ানো হয়েছে আশা করি সবাই এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা অ্যাডমিশনে গিয়েও অ্যান্সার করতে পারবো। তাহলে কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণে, কি বললাম আমরা, কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। প্রশ্নটা যেহেতু সহজ তাই কে পারছি সেইটা না, কে কত দ্রুত পারছি আমি সেটা দেখতে চাই। তাই কমেন্ট সেকশনে আগেই আমরা অ্যান্সার লেখার জন্য প্রস্তুত থাকি আর ক্যালকুলেটরটা হাতে রাখি। তাহলে সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে আমরা একটু অপশন দিই আপনাদেরকে, আপনারা অপশনটা লিখে দিলেই হবে, আবার আন্দাজে না বলবো আমরা ক্যালকুলেটর দিয়ে করব অথবা খালি হাতে করে বলার চেষ্টা করব। যে ভি এর ভ্যালুটা 39.22, সি হচ্ছে আমাদের 36.26 এবং আরেকটা অপশান আছে আমাদের কাছে ডি 26.26। এই কোয়েশ্চেনটা মূলত আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল 2015 থেকে 2016 সালের মধ্যে। দ্রাব্যতা থেকে এই কোয়েশ্চেনটা আমাদের হয়েছিল যে জগন্নাথ ইউনিভার্সিটি 2015 থেকে 16 সালে কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ যদি আমাদের কাছে থাকে, তার মধ্যে যদি 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে, এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আমরা 4টা অপশন দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে আমি দেখতে চাই কতজন এবং কে কত দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারছেন যে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে। দেখি কারা আমরা অ্যাক্টিভ আছি এবং ক্লাসটা ইন্টারেক্টিভভাবে করতে পারছি।
আমরা সবার অ্যান্সারটা দেখতে যাচ্ছি, এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, আমরা দেখতে চাচ্ছি। দেখি আমরা ভাইয়েরা শিখাতে পারলাম কি না। আমরা দেখতে চাচ্ছি যে আমরা এই যে দ্রাব্যতার ক্লাসগুলো নিচ্ছি আমরা কি সার্থক হতে পারছি কি না, আপনারা আসলে বুঝতে পারছেন কি না। তাড়াতাড়ি করে আমরা অ্যান্সারগুলো লেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটু ফল হয়েছিল, এটা 36.36 হবে, দুঃখিত। ওকে, এখান থেকে যা জানার আমাদেরকে কোনটা হবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেকেই আমরা কমেন্ট করেছি এবং আমরা আসলে সঠিক অ্যান্সার দিলাম কি না এটা আমরা জানাবো। আমরা যদি নাম নিতে চাই, সারজামিন ভাইয়াকে ধন্যবাদ, সাদমান সাকিব সাহাদ ভাইয়াকে ধন্যবাদ, মেহবুবা জান্নাত রুই ভাইয়াকে ধন্যবাদ, শারিফ ইকবাল ভাইয়াকে ধন্যবাদ, ডলি ভাইয়াকে ধন্যবাদ, শাহেদ রহমান ভাইয়াকে ধন্যবাদ। সবাই আমরা অনেকে অ্যান্সার দিচ্ছি, আমরা প্রমাণ করেছি আমরা অনেক বেশি একটা ক্লাস করছি। সাবরিয়া মিমিকে ধন্যবাদ, মাকসুদ আলিজাকে ধন্যবাদ ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে সবাই আমরা অ্যান্সার দিয়েছি সি, এবং সুখবর হচ্ছে আমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছি। যে 36.36ও যারা বলেছি অথবা সি যারা বলেছি তারা সবাই আশা করি আমরা ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে টিকে যাব ইনশাআল্লাহ। আজকে থেকে 2 বছর পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা টিকবো ইনশাআল্লাহ। তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছি। আশা করি ক্লাসে শেষ পর্যন্ত আমরা থাকবো। এখন আমরা প্রশ্নটা একটু মুছে দিচ্ছি। আমরা নেক্সট যে টপিক যেটা বললাম যে আমাদের বইটার মধ্যে আসলে এই যে আপেক্ষিক গুরুত্ব কি এই সম্পর্কে তেমন ভালো ডিটেলস দেয়া নেই, তাই আমরা চেষ্টা করব একটু ডিটেলসে আপেক্ষিক গুরুত্বটা কি সেটা বোঝানোর, এবং বোঝানোর পরে আমরা আজকে ক্লাসে যে শেষ টাইপের ম্যাথ আছে সেই ম্যাথগুলো করে ছুটি হয়ে যাবে। তো সবাই আমরা সাথেই থাকবো আশা করি শেষ পর্যন্ত। আমাদের তাহলে এখন দ্বিতীয় যে ব্যাপারটা থাকে যে আপেক্ষিক গুরুত্ব আসলেই কি সেটা একটু দেখব। তাহলে আপনারাও যারা আমার ক্লাস করেছি এর আগে অথবা যারা নতুন আছে আপনাদের কি আসলে আইডিয়া আছে আপেক্ষিক গুরুত্বটা কি? আপেক্ষিক গুরুত্ব আসলে কি? যারা জানি আমরা আপেক্ষিক গুরুত্ব কি, যদি কমেন্ট সেকশনে লেখা সম্ভব হয় তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যে আমরা আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আসলে কি জানি। আর আজকে আমাদের আপেক্ষিক গুরুত্ব শেখার মেইন কারণ হচ্ছে কি আমাদের এই যে দ্রাব্যতার যে ম্যাথ, সেই দ্রাব্যতার ম্যাথে মাঝে মাঝে আপেক্ষিক গুরুত্ব টার্মটা চলে আসে। তো আমাদের বইগুলোতে যেহেতু স্বচ্ছ ধারণা দেওয়া থাকে না, তাই আমরা অনেকটা মুখস্থের মতোই ম্যাথগুলো করে যাই, যাতে করে মুখস্থ না করতে হয়, কেন কিভাবে কাজ করতে হয় সেটা যাতে শিখতে পারি সেই চেষ্টায় আমরা আজকে আপেক্ষিক গুরুত্বটা বোঝাবো। আরেকটা কথা আমরা উল্লেখ করে দিই, একই সাথে এটা প্রথম পত্র বইটার প্রথম অধ্যায়ে থাকা প্রয়োজন এই আপেক্ষিক গুরুত্বকে, দ্বিতীয় অধ্যায়ে দ্রাব্যতা যেটা আমরা পড়ছি সেখানে প্রয়োজন, একই সাথে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়েও এই আপেক্ষিক গুরুত্ব নিয়ে প্রশ্ন আছে আমাদের। তাই এই 2 বছর যাতে শান্তিতে কাটাতে চাই, যাতে আমাদের আপেক্ষিক গুরুত্ব রাতের ঘুম হারাম না করে, তাই আমরা আশা করি এখন থেকে সুন্দর করে পড়ব যে আপেক্ষিক গুরুত্বটা আসলে কি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেকেই আমরা অ্যান্সার দিয়েছিলাম। ওকে, তাহলে আপেক্ষিক গুরুত্ব কি? সহজ ভাষায় যদি ভাইয়া বলতে হয় আপেক্ষিক গুরুত্ব কি, আমি একটা ইকুয়েশন লিখে দিচ্ছি যে যদি আমরা জানতে চাই বস্তুর আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বটা বস্তুর হয়, তাহলে আপেক্ষিক গুরুত্ব কি আমরা লিখতে পারি বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান হবে ওই বস্তুটার ঘনত্ব আর সাথে নিচে আমরা লিখব পানির ঘনত্ব। এটাও যে একেবারে সবসময় এটাই হতে হবে এরকম না, তবে আপেক্ষিক গুরুত্বটা সবচেয়ে বেশি আমরা যে সূত্রটা দিয়ে বের করার চেষ্টা করি বা ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে এটা অনেকটা সর্বজনীন বা জেনারেল যেটা ইউজ হয়, যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব কি, সেই বস্তুর আপেক্ষিক গুরুত্ব হবে মূলত বস্তুর ঘনত্ব ভাগ হচ্ছে কি পানির ঘনত্ব। যদি বাংলায় একটু ভেঙে বলতে হয় তার মানে দাঁড়ায় হচ্ছে যে আমি একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব দ্বারা মূলত সেই বস্তুটাকে অন্য আরেকটা বস্তুর ঘনত্ব দ্বারা তুলনা করি, সেই বস্তুর ঘনত্বটাকে অন্য আরেকটা বস্তুর ঘনত্ব দ্বারা তুলনা করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই অন্য বস্তুটা হয় পানির ঘনত্ব। তাহলে আমি যদি আরেকটু সহজ করে বলতে চাই যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব, বস্তু বলতে এখন আমিও হতে পারি, যদি জিজ্ঞাসা করি যে আমার আপেক্ষিক গুরুত্ব কত, তাহলে কি দাঁড়াবে? আমি যদি আমার ঘনত্ব এখানে লিখে দিতে পারি, আমার ঘনত্বকে যদি পানির ঘনত্ব দ্বারা ভাগ করে দেই তাহলেই যে মানটা পাই সেটাই আমার আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে। তাহলে এখানে
একটা প্রশ্ন থাকতে পারে আমাদের, সেটা হচ্ছে ঘনত্বটা কী। আমার মনে হয় যারা আমরা পড়াশোনা করেছি তাদের জানার কথা যে ঘনত্বটা আসলে কি। ঘনত্বটা হচ্ছে আমাদের ভর বাই আয়তন। যে একটা বস্তুর ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করি, ধরলাম আমারই ঘনত্ব নির্ণয় করব, বা আপনাদের ঘনত্ব নির্ণয় করব, বা আপনারা আপনাদের ফ্রেন্ডদের ঘনত্ব নির্ণয় করবেন। কিভাবে করবেন? ঘনত্ব সমান সমান ওই ফ্রেন্ডের ভর দিয়ে দিলেই হবে, আর আয়তন দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। এটা আমরা ফিজিক্সেও পড়ে এসেছি। তাহলে বস্তুর ঘনত্ব মানে ভর বাই আয়তন, আর আপেক্ষিক গুরুত্ব মানে দাঁড়ালো কি, যে বস্তুর ঘনত্ব ভাগ পানির ঘনত্ব। মূলত পানির ঘনত্বের সাথে বস্তুর ঘনত্বের একটা তুলনা। তা আশা করি আমরা আপেক্ষিক গুরুত্বর যে প্রাথমিক আলোচনা সেটা একটু করে দিছি। এখন যে লক্ষণীয় ব্যাপারটা, যে আপেক্ষিক গুরুত্বের এককটা কি হয়, তো তা জানার জন্য আগে ঘনত্ব সম্পর্কে একটু জেনে আসি। যে এই যে ঘনত্ব, যদি আমরা এককটা চেক করতে চাই, ভরটাকে যদি আমরা গ্রাম এককে রাখি, ঘনত্বের ক্ষেত্রে ভরটাকে যদি আমরা গ্রাম এককে রাখি এবং আয়তনটাকে যদি আমরা ml এককে রাখি, কি বললাম আমরা, যে ঘনত্বের এককটা আসলে কি, ভরটা যদি আমরা গ্রাম এককে রাখি এবং আয়তনটাকে যদি আমরা ml এককে রাখি। নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে আমরা এসআই পদ্ধতিতে প্রকাশ করি, ভরটাকে কিলোগ্রামে রাখি, আয়তনটাকে আমরা মিটার কিউবে রাখি, কিন্তু এখানে আমরা মূলত রসায়নে গ্রাম আর ml পর্যন্ত রাখলেই আমাদের কাজ হয়ে যায়। তাহলে ঘনত্বের এককটা কি দাঁড়ায়, গ্রাম পার ml দাঁড়ায়। তাহলে এইখানে যদি খেয়াল করি যে তাহলে আপেক্ষিক গুরুত্বের এককটা কি হবে ভাইয়া, তো এখানে যদি আমরা দেখতে পারবো আপেক্ষিক গুরুত্ব সমান সমান হচ্ছে বস্তুর ঘনত্ব বাই পানির ঘনত্ব। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই রাশিটা মূলত একটা অনুপাতিক রাশি, মানে আমার উপরে আর নিচে একই রাশি আছে, উপরেরটাও ঘনত্ব, নিচেরটাও ঘনত্ব। তো দুইটাই যদি আমাদের একই রাশি হয়, বস্তুর ঘনত্বের এককটা আমরা যদি গ্রাম পার ml ধরে নেই, তাহলে পানির ঘনত্বের এককটাও কিন্তু ওই গ্রাম পার mlই হবে। আমি বোধহয় বুঝাইতে পারতেছি আমি কোথায় যাচ্ছি। তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্বের ব্যাপারটাতে ঘনত্ব আর ঘনত্বের যেহেতু একটা রেশিও চলে এসেছে, ঘনত্বের এককটা আমরা কেমিস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পার mlই রাখি। তো এই দুইটার গ্রাম পার ml একক কিন্তু কাটাকাটি হয়ে দেখা যাবে কি, যে আপেক্ষিক গুরুত্বের আসলে কোনো একক থাকবে না। তাহলে আমরা মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট একটা তথ্য দিয়ে দিলাম, যে আপেক্ষিক গুরুত্বের আসলে কোনো একক নেই। এটা লিখে নেই, আপেক্ষিক গুরুত্বের আসলে কোনো একক নেই। ওকে, তাহলে এখানে আমরা আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছি, যে কি করি, পানির ঘনত্বের সাথে যদি বস্তুর ঘনত্বের তুলনা করি সেটাই আসলে আপেক্ষিক গুরুত্ব, এবং দেখতে পেলাম তার কোনো একক নেই। কথা হচ্ছে আমরা আপেক্ষিক গুরুত্ব কি সেইটা বুঝে গিয়েছি, তবে আমাদের কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আসে এই আপেক্ষিক গুরুত্ব নিয়ে, সেটা করার জন্য আমরা এখনও ইনাফ ইনফরমেশন দিতে পারিনি। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের একটা জিনিস জানতে হবে। আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে গ্রাম পার ml এককে পানির ঘনত্ব কত, আমরা কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো? এই যে আমরা এখানে গ্রাম পার ml এককে পানির ঘনত্বটাকে রেখেছিলাম, আমরা কি এটার উত্তর দিতে পারবো যে গ্রাম পার ml এককে পানির ঘনত্ব কত? আমরা জানি অনেকেই আপনারা এসআই এককে জানেন, যদি আমরা এখন গ্রাম পার ml জিজ্ঞাসা করি ঘনত্বটা আসলেই কত হবে, আপনারা সবাই কমেন্ট সেকশনে আমাকে জানানোর ব্যবস্থা করুন যে পানির ঘনত্বটা আসলে কত। আর আমরা শিখছি কিভাবে আপেক্ষিক গুরুত্বের টার্মটা দিয়ে আমরা কেমিস্ট্রিতে থাকা বিভিন্ন ধরনের ম্যাথগুলো সমাধান করতে পারি, তার জন্য একটা শর্টকাট লাইন শেখাচ্ছি। তবে তার জন্য আগে বেসিক থেকে আসতে হচ্ছে। তো আমরা যে প্রশ্নটা করেছি, পানির ঘনত্ব গ্রাম পার ml এককে কত, অনেকেই জানি কিলোগ্রাম পার মিটার কিউবে কত হবে, কিন্তু গ্রাম পার ml কত হয় সেটা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর ব্যবস্থা করুন। আচ্ছা, এখানে অনেকে আমরা প্রশ্ন করেছি যে হচ্ছে গিয়ে বলতেছে কেন একক নাই ভাইয়া? একক না থাকার স্বাভাবিক ব্যাপারটা হচ্ছে এটা একটা অনুপাতিক রাশি, তাই স্বাভাবিকভাবে দুইটা একক আমাদের কাটাকাটি হয়ে যাবে, তাই একক থাকবে না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারাই আমরা দেখছি লাইভটা। পানির ঘনত্বটা গ্রাম পার ml এককে কত হবে? গ্রাম পার ml এককে কত হবে? তৌহিদ আফ্রিদি ভাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তীতে আমরা লাইভটা দেখে নিব, সেই আশা করছি আপনার কাছে। 1 × 10⁶ ঘোলা দেখা যাচ্ছে, আমরা একটু বলছি যে টেকনিক্যাল টিম এটা ঠিক করার চেষ্টা করবে।
আমরা যে প্রশ্নটা করেছি পানির ঘনত্বটা কত গ্রাম পার এমএল এককে, আমরা আশা করছি অ্যান্সার দিবেন। রিশাদ মোল্লা ভাই আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, সাইমা রশিদ ভাই আমাদেরকে অ্যান্সার দিচ্ছে। আসলেই কি তাই হবে? আসলেই কি তাই হবে? আপনারা এসআই এককে কত সেটা বলতেছেন, কত হবে অ্যান্সার? তাহলে আমরা একটু সুবিধা করে দিই ব্যাপারটাতে, আমরা আসলে অ্যান্সারটা কত হবে সেটা একটু বলে দিই। যে পানির ঘনত্বের গ্রাম পার এমএল এককে হয় 1, কত হয়? 1 হয়। তাহলে আমরা কি বলি? পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার এমএল। এই হচ্ছে ওভারঅল যে মানটা, যে পানির ঘনত্ব হয়ে গেল কত? 1 গ্রাম পার এমএল। তাহলে কেন এটা নিলাম তার জন্য আমাদের একটু কাটাছেড়া এবং মোছামুছি করতে হবে। ঘনত্ব সম্পর্কে আমাদের সবার আইডিয়া থাকার কথা যে গ্রাম পার এমএল একক হয়ে গেল। এখন যে ব্যাপারটা থাকে আপেক্ষিক গুরুত্বের একক নেই সেটাও বুঝলাম। পানির ঘনত্বের ভ্যালুটা কত লিখেছি? 1 গ্রাম পার এমএল। আমরা বলেছি আপেক্ষিক গুরুত্বটাতে যাতে কেমিস্ট্রিতে সুন্দর করে ম্যাথগুলো করতে পারি সেই লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে একটু খেয়াল করেন তো, যদি আমরা পানির ঘনত্বটাকে এখানে মানটা বসিয়ে দেই তাহলে ব্যাপারটা কি হয়ে যায়? পানির ঘনত্বের ব্যাপারটা যদি এখানে মানটা বসিয়ে দেই তাহলে কি হয়? যে বস্তুর ঘনত্ব ভাগ হয়ে যায় কত? পানির ঘনত্ব। এবং পানির ঘনত্ব কত আমাদের? 1 গ্রাম পার এমএল। আর এই পাশে কি আছে? বস্তুর আপেক্ষিক গুরুত্ব। এই হচ্ছে আমাদের লাইনটা। তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান বস্তুর ঘনত্ব। এটাকে যদি আমরা এর পরবর্তী লাইনে লিখতে চাই, এবং নিচে কি ছিল? পানির ঘনত্ব, যেটার মানটা হচ্ছে 1 গ্রাম পার এমএল। তাহলে আমরা যদি লিখি ব্যাপারটা দাঁড়ায় কি? যে বস্তুর ঘনত্ব সমান সমান আমরা এইটা লিখতে পারি। খেয়াল করি এই 1টা থাকা যে কথা, না থাকাও একই কথা। তো এখান থেকে আমরা লিখতে পারি বস্তুর ঘনত্ব সমান সমান যেটা হয়ে যায় বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তবে একটু অপেক্ষা, ভুল না বুঝি, যে আমাদের বস্তুর ঘনত্ব সমান সমান আমরা পানির ঘনত্বটা যখন বসিয়ে দিলাম হয়ে গেল কি? বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তবে একটু যদি খেয়াল করি এখানে আমাদের পানির ঘনত্বের এককটা কি ছিল? গ্রাম পার এমএল একক। এই এককটা কোথায় যাবে? এই এককটা তো ঠিক করে লিখতে হবে আমাদের। তাহলে এখানে আমরা কি লিখব? যে বস্তুর ঘনত্বের একক থাকে কিন্তু বস্তুর আপেক্ষিক গুরুত্বের একক থাকে না। যদি আমরা বস্তুর ঘনত্ব সমান সমান বস্তুর আপেক্ষিক গুরুত্ব লিখতেই হয় তাহলে আমার বস্তুর আপেক্ষিক গুরুত্বের সাথে এককটা লিখে দিতে হবে। এককটা কোনটা? এই যে লিখব বস্তুর আপেক্ষিক গুরুত্ব গ্রাম পার এমএল এককে প্রকাশিত। ঠিক আছে? তার বা বাংলায় যদি সোজা করে বলতে চাই ব্যাপারটাকে, যে গ্রাম পার এমএল এককে বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব কোনটাতে? গ্রাম পার এমএল এককে। তাহলে দয়া করে এই লাইনটা আমরা নোট করে ফেলি খাতার মধ্যে। এই যে বস্তুর ঘনত্ব সমান সমান বস্তুর আপেক্ষিক গুরুত্ব, যেটাকে আমরা গ্রাম পার এমএল এককে প্রকাশিত করব, সেটাই হয়ে যাবে আমাদের উল্টোভাবে আবার বস্তুর ঘনত্ব। আশা করি আমরা বুঝাইতে পারছি যে আপেক্ষিক গুরুত্বের আসলে একক ছিল না, কিন্তু আমরা রসায়নে ম্যাথগুলো করার জন্য বস্তুর আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব টার্মটাকে সহজে সম্পর্কিত করার চেষ্টা করছিলাম। তাই পানির ঘনত্বের যে ভ্যালুটা হয় গ্রাম পার এমএল এককে, সেটা হচ্ছে 1 গ্রাম পার এমএল। এটা আমরা তথ্যটা দিয়ে দিয়েছি, চেক করে আপনারা দেখে নেবেন। তো 1 হওয়ার কারণে ওভারঅল যে ব্যাপারটা দাঁড়ায় যে এই রাশিটাতে হয় কি? বস্তুর ঘনত্ব সমান সমান আমরা বস্তুর আপেক্ষিক গুরুত্ব লিখতে পারি। কিন্তু যদি একটু ব্যাকে যাই আমরা বলেছিলাম কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না, কারণ গ্রাম পার এমএল আর গ্রাম পার এমএল তো এমনিতেই কাটা যাবে। তাহলে বস্তুর ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব সমান হবে কিভাবে হবে? যখন আমরা সেখানে গ্রাম পার এমএল এককে আপেক্ষিক গুরুত্বটাকে বসাবো। এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়ে থাকে আমরা একটা উদাহরণ দিয়ে দিই, সবার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তার জন্য উপরের অংশটা বুঝতে হবে। আর আমাকে একটু জানানোর চেষ্টা করুন যে এটাও বুঝছেন কি না আপনারা। আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যে কি বোঝানোর চেষ্টা করছি আমরা? যে যদি বলা হয় আমাদেরকে যে আমাদের বস্তুর আপেক্ষিক গুরুত্ব, দেখেন বস্তুর আপেক্ষিক গুরুত্ব কত? যদি বলে 1.5, কি বললাম আমরা? বস্তুর আপেক্ষিক গুরুত্ব 1.5। খেয়াল করে দেখি এখানে আমাদের কোনো একক থাকছে না। তাহলে আমরা যদি এখন জিজ্ঞাসা করি তাহলে বস্তুর ঘনত্বটা কত হবে? ঘনত্ব সম্পর্কে তো সবার আমাদের আইডিয়া আছেই, যে ভর বাই আয়তন। তাহলে আমরা যে লাইনটা লিখতে পারি যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি 1.5 হয় তাহলে বস্তুর ঘনত্বটা আসলে কত হচ্ছে? আমরা বলেছি যে বস্তুর আপেক্ষিক গুরুত্বটাকে যদি
পার ml এককে প্রকাশ করি তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, বস্তুর ঘনত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে ওই যে 1.5 চলে আসছে, সেই 1.5-এর সাথে যদি গ্রাম পার ml এককটাকে বসিয়ে দেই তাহলেই আমরা বস্তুর এককটা কিন্তু মানে বস্তুর ঘনত্বটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল আমাদের এই আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে যা যা তথ্য দেওয়ার ছিল, এবং এখন আমরা এই সম্পর্কটাকে গাণিতিকভাবে ইউজ করার চেষ্টা করব, ব্যবহার করার চেষ্টা করব। যে প্রশ্নে যদি আমাদের আপেক্ষিক গুরুত্বের মান দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা বস্তুর ঘনত্বটা লিখতে পারবো। কিভাবে? ওই আপেক্ষিক গুরুত্বের সাথে জাস্ট এককটা জুড়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি কি ভাইয়া আপনাদেরকে এই অংশটা বুঝাতে পেরেছি কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, দ্রুতগতিতে জানান যে আসলে বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন আমরা আরেকবার রিপিট করতে পারি সংক্ষেপে। অনেকেই আমরা আমাদের সাথে আছি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। এখানে অনেকেই আছি আমরা। তহিদা দিনী দেখছে আমাদেরকে, নুসরাত জাহান মঈন দেখছে আমাদেরকে, তারপর হচ্ছে সারা জাবিন ভাইয়াকে ধন্যবাদ, ওকে ধন্যবাদ বুঝার জন্য ভাইয়া। শারিফ আমির সোহেল ইকবাল ভাইয়াকে ধন্যবাদ, বুঝতে পারছি, ওকে ধন্যবাদ ভাইয়া। এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বাকি যে 2 বছর আমরা অ্যাডমিশন পর্যন্ত আমাদের লাগবে, এই যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব থাকলে আসলে আমরা কিভাবে কানেক্ট করব ঘনত্বের সাথে, সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি আমরা। ভাইয়া যারা আমরা একটু মিস করেছি তাদের জন্য আমরা বলবো যে পরবর্তীতে ক্লাসটা আবার দেখে নিব। সংক্ষেপে যদি বলতে হয় যে আপেক্ষিক গুরুত্বটা ছিল কি, যে আমাদের একটা বস্তুর ঘনত্বের তুলনা কার সাথে, পানির ঘনত্বের সাথে। তো যদি এখানে আমাদের বস্তুর আপেক্ষিক গুরুত্বের ভ্যালু দেয়া থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা যদি বস্তুর ঘনত্ব বের করতে চাই কিভাবে করতে পারি, ওই আপেক্ষিক গুরুত্বের সাথে জাস্ট এই এককটা জুড়ে দিতে হবে। এককটা কত এখানে আমাদের, গ্রাম পার ml একক। এই যদি আমরা 1.5-এর সাথে এই আপেক্ষিক গুরুত্বের সাথে গ্রাম পার mlটা বসিয়ে দেই তাহলে সেই আপেক্ষিক গুরুত্বটাই হয়ে যায় বস্তুর ঘনত্ব। আমি যদি আরেকটু কানেক্ট করার চেষ্টা করি, যে যদি বলি আমার আপেক্ষিক গুরুত্ব 1.5, তাহলে আমার ঘনত্ব কত, তাহলে আমার ঘনত্ব কত, উত্তরটা কিন্তু স্বাভাবিকভাবেই হবে 1.5 গ্রাম পার ml। ঠিক আছে, আশা করি আমরা বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া, যারাই আমরা বলতেছি যে বুঝতে পারছি। আজহারুল হক ভাইয়াকে আচ্ছা আমরা বলতেছি, এটা হচ্ছে কি আসলে এখন আমরা আবার লাইভটা পরবর্তীতে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন যেটা বললাম জাস্ট যে 1.5 যদি আপেক্ষিক গুরুত্ব হয় তার সাথে একটা বসালেই হয়ে যাবে, ম্যাথ করার জন্য এটা ইনাফ। তাহলে যারাই আমরা আছি এখানে, শাহেদ রহমান ভাইয়াকে ধন্যবাদ, সবুজ আহমেদ ভাইয়াকে ধন্যবাদ, MS মামুনুর রশিদ ভাইয়াকে ধন্যবাদ, আতকিয়া মাইমুনা ভাইয়াকে ধন্যবাদ। ওকে, তাহলে স্টার্ট, আমরা ম্যাথে চলে আসি। আমরা ক্লাসের শেষের দিকে আছি, তবুও শেষ না, আমাদের আরও 2টার মতো ম্যাথ আছে। তাহলে আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবো। যাদের এই টপিকগুলো একটু বুঝতে সমস্যা হয়েছে তারা পরবর্তীতে লাইভটা আবার দেখে নিব, যাতে করে পুরোটা ক্লিয়ার হয়ে যায়। জাস্ট আমরা এখন যে অংশটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সেটা বুঝেছি কিনা বলি। আমরা লাইনটা উপরে একেবারে লিখে দিচ্ছি যে কি হবে, বস্তুর যে ঘনত্ব হবে, কারো যে ঘনত্ব হবে, সেই ঘনত্বটা আসলে কত হবে যদি আমাদের তাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে। আমরা বলবো গ্রাম পার ml এককে প্রকাশিত আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটা আমরা নোট করে নিতে পারি, কারণ এটাই প্রচণ্ড ঝামেলায় ফেলবে আপনাদেরকে, এবং বইগুলোতে টেক্সট বুকগুলোতে কিন্তু এটা সম্পর্কে এত ডিটেলসে কিচ্ছু বলা নাই। ঠিক আছে, তাহলে বস্তুর ঘনত্ব হবে কি, গ্রাম পার ml এককে প্রকাশিত আপেক্ষিক গুরুত্ব। আমরা দ্রুত গতিতে প্রশ্নে চলে যাই এবং প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের যে প্রথম প্রশ্ন চলে আসে সেটা কি একটু দেখি আমরা। তাহলে সবাই আমরা প্রশ্ন লিখে ফেলি আমার সাথে সাথে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে, এটা আমাদের নোট, সবাই এই অংশটা একটু নোট করে ফেলি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের আপেক্ষিক গুরুত্বের 50 ml
দ্রবণে 50 ml দ্রবণে কোনো দ্রবের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে। 12.5 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে আমার মনে হয় প্রশ্ন আমরা যারাই দেখতে পারলাম এবং পড়ে ফেলতে পারছি, আমাদের অনেকের কাছে ম্যাথটা খুব বেশি সহজ মনে হচ্ছে। যাদের কাছেই সহজ মনে হচ্ছে দ্রুতগতিতে ম্যাথটার সমাধান করে আমাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা ম্যাথটা আবার একটু পড়ে দেই, ঠিক আছে কি না? যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ আছে। এখান থেকে যদি একটু অ্যাকুরেট করে দেই যে 50 ml সম্পৃক্ত টার্মটা হবে কি? 50 ml সম্পৃক্ত দ্রবণে কোনো দ্রবে 12.5 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। প্রশ্নটা সহজ, উত্তরটা যারা করতে পারবো তারা একটু করে দিই। দ্রুতগতিতে অ্যান্সারটা আমরা লেখার চেষ্টা করি। আমাদের বোর্ডের জায়গাটা একটু কম, তাও আমরা চেষ্টা করবো বড় করে লেখার। ওকে, তাহলে একটু খেয়াল করি আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.25 আপেক্ষিক গুরুত্বে যদি 50 ml সম্পৃক্ত দ্রবণ থাকে, তাহলে কোনো দ্রবণের 12.5 গ্রাম দ্রবীভূত থাকে, ওইখানে ওই তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে আমরা যারা এতক্ষণ পর্যন্ত ম্যাথগুলো করেছি তাদের মনে হয় জানার কথা যে আমরা জানি কি S = m × 100 বাই কত? বড় হাতের m-m। ইভেন আমাদের এখনও কিন্তু এই সূত্রটা দিয়েই কাজ করতে হবে। তাহলে এখানে যে কাজটা করছি আমরা, কি লাগবে আমাদের? এই যে প্রশ্ন আমাদের করেছে দ্রাব্যতা নির্ণয় করো, এই দ্রাব্যতার ভ্যালুটা আসলে কত হবে সেটা জানার জন্য আমাদের দ্রবের ভর জানতে হবে, আমাদের দ্রাবকের ভর জানতে হবে। তাহলে সবাই যে কাজটা করবে এখানে দেখবে যে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের দ্রবণ আছে কত? 50 ml। কতটুকু? 50 ml। তো সবাই লিখবে এইভাবে যে আমাদের দ্রবণ হচ্ছে গিয়ে কত? 50 ml। 50 ml আমাদের কাছে সম্পৃক্ত দ্রবণ আছে। এর পরবর্তীতে কি বললো যে ওই 50 ml দ্রবণে দ্রব্য কতটুকু আছে। তাহলে তারা দেখবে যে দ্রবের পরিমাণটা 12.5 গ্রাম। তাহলে এখানে তো খুশি হয়ে যাওয়ার কথা ভাইয়া, যে দ্রবণের পরিমাণটাও দেওয়া আছে, দ্রবের পরিমাণটাও দেওয়া আছে, চাইলেই তো আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারি। যেখানে দ্রবের পরিমাণ আর লাগে কি? দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা কি করতে পারি? দ্রাবক বড় হাতের m-m সমান কত হয়ে যাবে? 50 - 12.5। এইটা কে করেছি? এই যে আমরা যেটা করলাম যে দ্রবণ যেহেতু 50 ml হলো, দ্রব্য 12.5, তাহলে আমাদের দ্রাবকের পরিমাণটা কত হবে? 50 - 12.5। এই জিনিসটা কি আমরা ঠিক করলাম? এই জিনিসটা কি আমরা ঠিক করেছি? ভালো মতো খেয়াল করলে দেখব এই যে আমরা যদি এইভাবে করি তাহলে এই পুরোটাই কাটা দিয়ে দিবে। কেন? কারণ খেয়াল করলে দেখব আমরা দ্রবণের পরিমাণটা আমাদের ml এককে দেওয়া ছিল, আর দ্রবের পরিমাণটা আমাদের গ্রাম এককে দেওয়া ছিল। আর আমরা যোগ বিয়োগ করার সময় এককটা কি করতে হয়? একই রাখতে হয়। তো যখন আপনারা দ্রাবকের পরিমাণটা নির্ণয় করছিলেন, দ্রবণের 50 ml থেকে আমরা 12.5 গ্রাম কীভাবে বিয়োগ করি? কারণ ml যেখানে আয়তনের পরিমাণ, এখানে গ্রাম তো ভরের পরিমাণ। তাই যদি আমরা এই লাইনটা করি যে দ্রাবক সমান 50 - 12.5, পুরোটা কিন্তু কেটে যাবে। তাহলে যেই ঝামেলাটা দাঁড়াচ্ছে যে এই দুইটা ভিন্ন ভিন্ন এককে থাকার কারণে দ্রবণের এবং দ্রবের দুইটারই পরিমাণ দেওয়া সত্ত্বেও আমরা দ্রাবকের পরিমাণটা কিন্তু বের করতে পারছি না। তাই আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা এককটাকে পরিবর্তন করে ফেলতে হবে। কিভাবে করতে পারি ব্যাপারটা, এটার জন্যই আমি আপেক্ষিক গুরুত্ব নিয়ে এত বেশি আলোচনা করেছি একটা লাইন নেওয়ার জন্য। দেখেন এখানে প্রশ্নের শুরুতেই বলা আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml সম্পৃক্ত দ্রবণ। তার মানে এখানে আমাদের কাছে 1.25 আপেক্ষিক গুরুত্ব বলে দেওয়া ছিল কার সম্পর্কে?
দ্রবণটা সম্পর্কে। যারা দেখতে পাচ্ছি না তারা একটু শোনার চেষ্টা করি, যে লেখাটা যেটা ছোট রাখছে দেখতে, যে এখানে সুন্দর করে প্রশ্নে বলে দেওয়া ছিল আপেক্ষিক গুরুত্ব কত, 1.25। কার আপেক্ষিক গুরুত্ব, সম্পৃক্ত দ্রবণ। আমরা বলেছিলাম যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব একটা তথ্য যেটা দিতে হবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে, আপেক্ষিক গুরুত্ব আমার দ্রবণেরও হতে পারে, দ্রাবকেরও হতে পারে, দ্রবেরও হতে পারে। আপেক্ষিক গুরুত্ব কি হতে পারে, দ্রবণ, দ্রাবক সব কিছুরই হতে পারে। তাহলে এখানে এই যে দ্রবণের অ্যামাউন্টটা আমার ml এককে ছিল আর দ্রবের অ্যামাউন্টটা গ্রাম এককে ছিল, যে কাজটা আমার করতে হচ্ছে এই ml এককটা আমাদের পরিবর্তিত করে গ্রাম এককে নিয়ে আসতে হবে। এই ml এককটাকে আমার গ্রামে পরিবর্তন করতে হবে। সহজ কথায় দ্রবণের যে আয়তন দেওয়া ছিল, এটা কিন্তু মূলত আমাদের আয়তন দেওয়া ছিল, সেই আয়তনটাকে ভর এককে প্রকাশ করে তারপর আবার এই লাইনটাতে ফিরে আসতে হবে। আমি বোধহয় বুঝাতে পারছি যে কেন আমরা সরাসরি এই কাজটা করতে পারবো না, যে দ্রবণ 50 থেকে কেন 12.5 সরাসরি বিয়োগ করতে পারছি না। তো এই জিনিসটাকে যদি আমরা ঠিক করতে চাই কিভাবে করতে হবে, এখানে থাকা দ্রবণের পরিমাণটাকে আমার যে কাজটা করতে হচ্ছে, দ্রবণটাকে আমার কি করতে হবে, গ্রাম এককে নিয়ে আসতে হবে। মানে দ্রবণের আয়তন দেওয়া ছিল 50 ml, সেটাকে গ্রামে প্রকাশ করতে হবে। কিভাবে করতে পারি সেইটা একটু দেখতে হবে, তার জন্য এই অংশটা আমার একটু মুছে দিতে হচ্ছে। তাহলে যে ব্যাপারটা এখানে কাজ করছিল আমাদের, সেটা হচ্ছে গিয়ে কি, যে খেয়াল করি আমরা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব কত, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.25। তাহলে আমরা যেটা শিখিয়েছিলাম যে আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা আসলে দ্রবণের ঘনত্বটা নির্ণয় করতে পারি। তাহলে লাইনটা কি লিখতে পারি, যে দ্রবণের ঘনত্ব তাহলে কত হয়ে যাবে, 1.25 গ্রাম পার ml। তাহলে আমরা বোধহয় বুঝাইতে পারছি যে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যদি 1.25 হয়, তাহলে দ্রবণের ঘনত্বটা আমরা সরাসরি শুধুমাত্র এককটা লিখেই বলে দিতে পারি যে 1.25 গ্রাম পার ml হয়ে যাবে। তাহলে এখান থেকে মূলত কিভাবে আমরা এই দ্রবণের অ্যামাউন্টটা আয়তন থেকে ভরে নিয়ে যেতে পারি, একটাই তো লাইন, যে আমরা জানি দ্রবণের যে ঘনত্ব সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে দ্রবণের ভর ভাগ হয়ে যাবে কি, দ্রবণের আয়তন। কি হয়ে যাচ্ছে, দ্রবণের ঘনত্ব সমান সমান হয়ে যাবে আমাদের দ্রবণের ভর ভাগ হয়ে যাবে কি, দ্রবণের আয়তন। আমরা এটা শুরুতেই শিখেছি, যেমন আমি যদি বলি আমার ঘনত্ব কত, তা লিখতে হবে আমার ভর ভাগ আমার সেই ভরটা যতটুকু আয়তনটা দখল করে। তাহলে এখানে দ্রবণের ভর ভাগ কি হয়ে গেল, দ্রবণের আয়তন। এবং এইটার ভ্যালুটা কিন্তু আমরা দেখেছি কত ছিল, 1.25 গ্রাম পার ml। তাহলে আমার মনে হয় যারা একটু বুদ্ধিমান আছি আমরা, তারা বোধহয় এটা গেস করতে পারছি যে আমরা বলেছিলাম দ্রবণের আয়তনটা দেয়া ছিল আমাদের, যদি দ্রাবকের পরিমাণ প্রয়োজন পড়ে তাহলে ওই দ্রবণের অ্যামাউন্টটাকে আমার আয়তনের জায়গায় ভরে প্রকাশ করতে হবে। দ্রবণের পরিমাণটাকে আয়তনে প্রকাশ না করে আমার ভরে প্রকাশ করতে হবে। তো আমরা এখন চাইলেই কিন্তু করতে পারি। কিভাবে, দ্রবণের আয়তন 50 ml দেওয়া ছিল, দ্রবণের ভর তাহলে কত হবে, ওই 1.25 সাথে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে সবাই যদি আমরা এটা করতে চাই, আমরা যদি এই অংশটা করতে চাই, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়ায় এইরকম। এর পরবর্তী লাইনটা যদি আমরা এখান থেকে দেখি, যে দ্রবণের ভর তাহলে কত লিখতে পারি আমরা, দ্রবণের ভর হয়ে যাবে সেই 1.25 সাথে যদি আমরা দ্রবণের আয়তনটা গুণ করে দেই, মনে পড়ে দ্রবণের আয়তনটা কত ছিল, 50 ml। তাহলে 1.25 সাথে আমরা সুন্দর করে সেই 50 যদি গুণ করে দেই, অ্যামাউন্টটা কিন্তু আমাদের ভরে চলে আসবে। এবং অ্যামাউন্টটা কত হচ্ছে আপনাদের, অ্যামাউন্টটা কত হচ্ছে 50 × 1.25, তাহলে গুণ করলে দেখা যায় সেটা হয়ে যায় 62.5 গ্রাম। 62.5 গ্রাম। তা আশা করি আমরা পুরোটা বোঝাতে পারলাম যে আপেক্ষিক গুরুত্ব যদি দেয়া থাকে, সেখান থেকে আমরা ধীরে ধীরে মূলত কিভাবে দ্রবণের ঘনত্বটা নির্ণয় করে ফেলছি, জাস্ট গ্রাম পার ml একক দিয়ে। ওইখান থেকে দ্রবণের ঘনত্ব মানে আমরা সবাই জানি ওই একটা বস্তুর ঘনত্ব বলতেই তার ভর ভাগ হয়ে যায় তার আয়তন। তাহলে দ্রবণের ভর বাই হচ্ছে দ্রবণের আয়তন, সেটা সমান সমান কত, 1.25। ওইখান থেকে আমরা দ্রবণের ভরের ভ্যালুটা লিখেছি 1.25 ইন্টু কত, 50, এবং ভ্যালুটা চলে আসে
62.5 গ্রাম। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি যে দ্রবণের ভর পেয়ে গেলাম কত 62.5 গ্রাম। এবং এখান থেকে যদি খেয়াল করি তারা আমাদেরকে বলেই দিয়েছিল যে ওই 50 ml অথবা 62.5 গ্রাম দ্রবণের মধ্যে আমাদের 12.5 গ্রাম দ্রবীভূত অবস্থায় ছিল। তাহলে যে ব্যাপারটা আমরা লিখতে পারি যে দ্রবের ভর কত ছিল, দ্রবের ভর কোয়েশ্চেন থেকে লিখতে পারি 12.5 গ্রাম। তাহলে দ্রবণ পেয়ে গেলাম, দ্রব্য পেয়ে গেলাম। প্রশ্নে ছিল এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। আপনারা কি আমাকে দ্রাব্যতাটা নির্ণয় করে দিতে পারবেন? আমরা দ্রবণের ভ্যালু বের করে দিয়েছি, দ্রবের ভর বের করে দিলাম। আপনাদের এখন কাজ থাকছে সুন্দর করে যে শেষ প্রশ্নটা ছিল এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতাটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানানোর ব্যবস্থা করুন। আশা করি যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেছি তাদের করতে এটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। দ্রুত গতিতে আমরা এই ভ্যালুটা তাহলে বের করে দেই। যে আমরা বললাম দ্রবণের ভর যদি 62.5 হয়, যেটা আমরা আপেক্ষিক গুরুত্ব থেকে বের করেছি, এবং দ্বিতীয়ত দ্রবের ভর যদি 12.5 গ্রাম থাকে, তাহলে আমার দ্রাব্যতাটা কত দেখি আপনারা কে কে পারেন। আমরা এখন কমেন্ট সেকশনে ফিরে যাব। দেখি অনেকে আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি। দেখি কে কে ছিলাম এখানে। আরিকা সাবা সাসমিয়া বলতেছে 33.33, আশালোক বলতেছে 25, এখানে বলতেছে আর কে কে আছে, রিশাদ মোল্লা বলছে 25, এরপরে হচ্ছে আমাদের শাহেদ রহমান 20 মেবি। ধন্যবাদ ভাই আপনাদেরকে সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য। রবেনদেব ভাইকে ধন্যবাদ, আতকিয়া মাইমুনাকে ধন্যবাদ। তাহলে আমরা আশা করছি আপনারা অ্যান্সারগুলো দিবেন আমাদেরকে। আমরা দ্রবণ বলে দিয়েছি, দ্রব্য বলে দিয়েছি, আমাদেরকে অ্যান্সারটা একটু দিয়ে দিই আমরা মানটা কত হবে। তাহলে আমরা যদি মানটা চেক করে ফেলি, মানটা হয়ে যাচ্ছে কত। আমাদের এইটাই আজকে শেষ ম্যাথ। জাস্ট হচ্ছে আমরা অ্যান্সারটা দেখি যে কিভাবে অ্যান্সারটা বের হচ্ছে। আজকের জন্য এখানেই থেমে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের অনেক ঝামেলা হলো। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলাম কষ্ট করে। তাহলে এখানে যে ব্যাপারটা আমরা দেখলাম যে আমরা জানি দ্রাবক সমান সমান হয় মূলত দ্রবণ মাইনাস কী ছিল, দ্রব্য ছিল। তাহলে দ্রবণ এখানে কত 62.5 আর দ্রব্যটা কত 12.5। তাহলে আমরা বলেছিলাম দ্রবণের ভর আর দ্রবের ভর যদি দেওয়া থাকে দ্রাবকের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দ্রাবকের পরিমাণটা আমরা নির্ণয় করে ফেললাম 62.5 মাইনাস 2.5। দ্রাবকের অ্যামাউন্ট চলে আসে কত 50 গ্রাম। দ্রাবকের অ্যামাউন্ট পেয়ে যাই আমরা 50। তাহলে আমাদের এখন কি বের করতে হচ্ছে, আমাদের দ্রাব্যতাটা নির্ণয় করতে হবে। দ্রাব্যতা কিভাবে নির্ণয় করতে পারি যদি আমরা দেখি, S ইকুয়াল টু কী ছিল সবাই আমরা জানি S সমান সমান কী ছিল m ইন্টু 100 ভাগ হচ্ছে কত বড় হাতের m মাইনাস m, যেখানে আমাদের ইজিলি বলতে পারি এটা আমাদের m ছিল আর এখানে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে বড় হাতের m মাইনাস m, কারণ এটা আমাদের দ্রাবক, এটা আমাদের দ্রব্য। তাহলে ভ্যালুগুলো যদি একটু বসিয়ে দিই আমরা, m এর ভ্যালু পেয়েছি কত 12.5, এখানে চলে আসবে কত 100, আর এখানে যে দ্রাবকটা আমরা পেয়েছি দ্রাবকের পরিমাণ কত 50। তাহলে অ্যান্সারটা আসলে কত হয় আমরা দেখেছি, অনেকেই আমাদেরকে অ্যান্সার দিয়েছেন। অ্যান্সারটা আসলে হবে কত 25। তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা আমরা এতক্ষণ ক্লাস করেছি এবং সঠিক উত্তরটা দিতে পেরেছি। তাহলে আমরা এরকম টাইপের ম্যাথ চলে আসলে বোধহয় আমরা করতে পারবো যে দ্রাব্যতা আসলে কত হয়ে গেল 25 হয়ে গেল। তা আশা করি আমরা এখানে ক্লাসের সবগুলো টপিকই আমরা কমপ্লিট করে গেলাম। বাকি একটু কমেন্ট সেকশনে চেক করি। তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা যারা আমরা অ্যান্সার 25 দিয়েছি সবাইকে ধন্যবাদ। আমরা একটু নামগুলো যদি মেনশন করি, যারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করেছি, ফারদিন সিনহা, মেঘা ভাইয়াকে ধন্যবাদ, আতকিয়া মাইমুনা ভাইয়াকে ধন্যবাদ, তাইবাত তন্নিকে ধন্যবাদ, সারাজামিন ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ, শ্রাবণী সাহাকে ধন্যবাদ, MS মামুনুর রশিদ ভাইকে ধন্যবাদ। ওকে, তাহলে মাকসুদ আলী ভাইকে ধন্যবাদ এনজয় করার জন্য। সবাই আশা করি আমরা ভালো থাকবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আর এই লাইভটাকে আমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিব, বিশেষ করে আমাদের দুইটা লাইভে যেটা আছে, কারণ আজকে সমস্যা যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমাদের দুইবার লাইভে আসতে হয়েছে। দুইটা লাইভে আমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিব, যাতে করে হচ্ছে আমরা সবার কাছে এই যে দ্রাব্যতার কঠিন কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো সহজে পৌঁছে দিতে পারি।
আর কি যেন বলেছিলাম ক্লাসের শুরুতে, যে শেয়ারিং ইজ কেয়ারিং। তাই আমরা এই লাইভগুলোকে শেয়ার করার মাধ্যমে ফ্রেন্ডদেরকে বেশ কিছু নতুন জিনিস শেখানোর মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা আসলে তাদের কতটা বেশি কেয়ার করি। তাহলে কালকে আপনাদের আরেকটা তথ্য দেওয়ার আছে, কালকে আপনাদের সবার প্রিয় উসাই স্যারের ম্যাথ ক্লাস থাকছে 7:30টাতেই। সবাই আমরা কানেক্টেড থাকবো এবং শেয়ার করবো বেশি বেশি। সবাই ভালো থাকি, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।